স্বপ্নাদেবী প্রাণপ্রিয় নাতির এমন কথা শুনে বিশ্বাস করে বেরিয়ে পড়ে হন্তদন্ত হয়ে। মালিকা দেবী ক্রূর হেসে ভাবে মনে মনে, রাজ আজ কে আটকাবে তোমার সত্যিটা? আহারে বেচারা। অন্যদিকে রাজের মাথায় আজ আগুন জ্বলছে, রাগে চোখ লাল। কোলে বনলতা, বনলতাকে নিয়ে নিজের পার্সোনাল রুমে আসে। আগে থেকে হাউস কেয়ারটেকার রাজের রুমের দরজা খুলে রেখেছে, তাই রাজের অসুবিধা হয়নি বনলতাকে নিয়ে ঘরে ঢুকতে। বনলতা ছটপট করছে কোল থেকে নামার জন্য। রাজ বনলতাকে নিয়ে সোজা বেডের উপরে ফেলে। বনলতাকে কোমরে আঘাত লাগে। রাজ সেই সবে হুঁশ নেই। বনলতাকে বিছানায় ফেলে ঘরের দরজা বন্ধ করে আগে। বনলতা এখনো একইভাবে পড়ে আছে। রাজ এগিয়ে এসে বনলতার দিকে ঝুঁকে বলে, আমার দিকে তাকাও। বনলতা মুখ ঘুরিয়ে রেখেছে, সে কিছুতেই তাকাবে না। বনলতা জেদে বসে তাকায়। রাজ খেপে গিয়ে বনলতার মুখ নিজের দিকে ঘুরায়। বনলতার চোয়াল চেপে ধরে বলে, এত দেমাক কোথায় থাকে? আমাকে চিনিস? 1 মিনিটে তোর কী হাল করতে পারি তার কোনো আইডিয়া আছে? বনলতার ভয়ে কেঁদে দেয়, বুকটা হু করে ওঠে। রাজ বনলতার চোয়াল চেপে রেখে বলে, তোকে বলেছিলাম না অপুর থেকে দূরে থাকবি? তোকে বলেছিলাম না? চিৎকার করে। বনলতা কোনো কথা না বলে রাজের হাত ছাড়ানোর চেষ্টা করে নিজের চোয়াল থেকে। ও আমি কাছে গেলেই এত বাহানা, আর ওই অপু সাথে হেসে হেসে কথা বলাটা বুঝি খুব ভালো লাগে? এই তোর কটা লাগে? হ্যাঁ, কটা লাগে? আমি রাজ সঙ্গে নিয়ে কি তোর জন্য যথেষ্ট নই? হ্যাঁ? বর্ণতা এবার চুপ হয়ে যায়। রাজের কথাগুলো খুব আঘাত করে বুকে। বর্ণতা কিছু বলবে তার আগে রাজ বর্ণতার চোয়াল ছেড়ে বলে, আমি পাগল হয়ে যাচ্ছি, বলে বোঝাতে পারবো না আমি কি ফিল করি অন্য কেউ যখন তোর সাথে কথা বলে। বর্ণতা কাপাসা বলে, নোংরা লোক, আপনি একটা নোংরা। ছি, আমাকে কি ওই সব মেয়ে ভাবেন নাকি আপনি? রাজ তাকায় বর্ণতা রেগে লাল হয়ে থাকা মুখের দিকে। নোংরামি তো কিছুই করিনি, তবে করব। রাজ কি ভেবে হঠাৎ এগিয়ে এসে বর্ণতার ঠোঁটে হালকা বর্ণতা লাফালাফি করে নিজের নরম হাত দিয়ে আটকানোর চেষ্টা করে বারবার, কিন্তু রাজ শোনে না। নিজের মন পুষিয়ে রাজ ছাড়ে বনলতাকে। বনলতা ছাড়া পেতে রাগে দুঃখে রাজের গালে কষে থাপ্পড় জুড়ে দেয়। জানোয়ার পুরুষ, কোন সাহসে আমার গায়ে হাত দেন? বাবু সাহেব, ছি, আপনি এত নোংরা। যাই হোক, আমাকে বাড়িতে দিয়ে আসুন প্লিজ। আমি আপনার সাথে এক মুহূর্ত থাকতে চাই না। আপনি ভুলে যাচ্ছেন একজনকে কথা দিয়েছেন বিয়ে করবেন শুনলাম। তবে আমার কাছে কি, এই গরিব আশ্রিতের কাছে কি আছে এমন যা আপনার বাগদত্তা নেই? কিসের টানে আমার কাছে এসেছেন? রাজের মাথায় এমনিতে গরম ছিল, তার মধ্যে বনলতার কথাগুলো যেন আগুনটাকে আরও বাড়িয়ে দেয়। দেখতে চাও কেন এসেছে তোমার কাছে? কথাগুলো শেষ করে নিজের শার্টের বোতাম গুলো খুলতে থেকে বনলতা ভয়ে আটকে ওঠে। পিছু সরে যেতে গেলে বনলতার শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে। রাজ দিক বিদিক শূন্য হয়ে বনলতার গলার ওড়নাটা টেনে নিচে ফেলে। গভীর শ্বাস টানে। মুখে কিছু না বলে মরণতা বুকে মাঝে মাথা রেখে গভীর শ্বাস নেয়। মরণতা ভয়ে শিউরে ওঠে। শরীর কেমন অবশ হয়ে যাচ্ছে নড়াচড়া করতে। রাজ বলে, কিশোরী কন্যা, তোমার মাঝে অনেক শান্তি পাই, যা আমার মায়ের কথা মনে করে দেয়। একটা সময় মা আমাকে আগলে রাখতো, আর এখন তোমার মাঝে নিজের মায়ের মতো কিছুই ভালো লাগা কাজ করে। আমি শারীরিক কিছু চাই না জোর করে, কিন্তু আমি তোমার কাছে মানসিক শান্তি চাই। বলো, তুমি কি দেবে না আমায়? আমায় কি ভালো না ভালোবাসা যায় না? আমি বর্ণতা, সামান্য এক নারী, আপনার মতো এত বড় ঘরের ছেলেকে ডিজার্ভ করি না। আর তাছাড়া 2 দিনের দেখায় ভালোবাসা, এটা আদৌ সম্ভব না। সরুন, আমার উপর থেকে উঠে পড়ুন দয়া করে। রাজ ওঠে না, আর কোনো কথাও বলে না। বর্ণতা ছাড়া পাওয়ার চেষ্টা করে বৃথা হয়। রাজ চেপে ধরে বর্ণতাকে। নড়ে না। কত রাত ঘুমিয়ে না আমি, একটু শান্তি তো ডিজার্ভ করি। তুমি আমায় একটু এতটুকু শান্তি তো দিতেই পারো, তাই না? না, পারি না। আমি আপনার শান্তির কারণ হতে চাই না, ছাড়ুন আমায়। আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। রাজ নিজের মুখ বর্ণতার বুক থেকে তুলে বর্ণতাকে দেখে তাকে বলে, ভুলে যেও না তুমি আমার সম্পত্তি। আমার মনোরঞ্জনের দায়ভার কিন্তু তোমার, সেই কথা ভুলে যেও না। সো নো মোর ওয়ার্ড। বর্ণতা চুপ হয়ে যায়। রাজ আর কিছু বলে না, শুয়ে পড়ে। আসলে রাজ এমন কিছু বলতে চায়নি, কিন্তু বর্ণতা যেই পরিমাণ ছটফট করছে না বললেও না। আর তাছাড়া রাজ নিজের জানে মা না, ওর কি হয়েছে, বর্ণতা ছাড়া নিজের ঘরে থাকতে পারছে না। খুব মনে পড়ে, রাতে ঘুমিন, অস্তিত্বহীন লাগে নিজের ঘরে। এখন শান্তি পায় বর্ণতার বুকে নিজের আশ্রয়। ঘুমও ধরা পড়ে।
খুব তাড়াতাড়ি চোখের পাতায়। রাজ ঘুমালে বর্ণতা ঘুমায় না, নীরবে কাঁদে, কিন্তু রাজের লাস্ট কথা শুনে আর নড়ার চেষ্টা করে না। যে মেয়ে মনোরঞ্জনের পুতুল, সে আর কি বলবে? অন্যের সম্পত্তি, সে মুখে আর কী বা বলবে? মালিকা দেবী আর স্বপ্না দেবী পেন্ট হাউসের রাস্তায় পৌঁছের পথে। বেশ ভোর রাতে গাড়ি এসে থামে পেন্ট হাউসের সামনে। স্বপ্না দেবী কোনো দিকে কথা না বলে ছুটে যায় ভেতরের দিকে। মালিকা দেবী ধীরে ধীরে নিচে নেমে আসে, মুখে শয়তানি হেসে ঝুলিয়ে প্রবেশ করে পেন্ট হাউসে। স্বপ্না দেবীকে দেখে বাড়ির গার্ড আর আটকায় না, তাই স্বপ্না দেবী ছুটে যায় নিজের নাতির ঘরের দিকে। স্বপ্না দেবী রাজের ঘরের দরজা নক করতে রাজ এর ঘুম ভাঙে। বর্ণতার গলার ভাঁজ থেকে মুখ সরিয়ে ঘুমন্ত বর্ণতাকে দেখে নিয়ে উঠে ধীরে ধীরে। বর্ণতা সবে ঘুমিয়েছে, ঘুমটা একটু গাঢ় হয়েছে, তাই দরজা ধাক্কানোতে টের পায়নি। রাজ বিরক্ত হয়ে ঘরের দরজা খুলতে স্বপ্না দেবী ঘরের ভিতরে পা রাখে। চিন্তা নিয়ে রাজকে জিজ্ঞাসা করে, বেটা ঠিক আছো? রাজ হঠাৎ বুকে কেন ব্যথা হলো? ডাক্তার কি বললো? রাজ নিজের শখ দ্বিতীয়জনকে দেখে। মালিকা দেবী পিছন পিছন এসে ঢোক গেলে রাজের ঘরে, নজর এদিক ওদিক ঘুরে বিছানার দিকে তাকায়। এ কি, এই মেয়ে? মালিকার কথায় স্বপ্না দেবীও তাকায় পিছনে। এ রীতিমতো অবাক হয়ে চেয়ে রয়। নিজের নাতির দিকে লক্ষ্য করতেই জামা নেই শরীরে, এতেই যা বোঝার বুঝে যায়। বড় তার ঘুমটা সবে মাত্র গাঢ় হয়েছিল, এমন সময় নিজের চুলে টান অনুভব করে। চোখ খুলতে মুখের উপর কেউ জগ জল ছুঁড়ে মারে। মালিকা দেবী বর্ণতার চুল নিজের হাতে টেনে নেয়। বর্ণলতা বুঝে ওঠে না কিছু, ব্যথায় কেঁদে দেয়। রাজ এগিয়ে আস্তে করে স্বপ্না দেবীর এই নাতির হাত টেনে ধরে চোখ রাঙিয়ে বলে, খবরদার ওর কাছে যাবে না। কে এই মেয়ে যার সাথে রাত যাপন করছো? স্বপ্না দেবী বনলতার মুখের সামনে গিয়ে অবাক হয়ে দাঁত কটমটিয়ে বলে, এ তো অপুর প্রেমিকা, এই মেয়ে তোমার সাথে কেন? বনলতা ঘুমটা সবে গাঢ় হয়ে এসেছিল, এমন সময় চুলে টান অনুভব করে। বনলতা কিছু বুঝে ওঠার আগে মালিকা দেবী বনলতার গালে কষিয়ে একটা থাপ্পড় মারে। বাঁ হাতে চুলের মুঠি ধরে ডান হাতে থাপ্পড় মারে। বর্ণতার ঠোঁট কেটে রক্ত পড়ছে, গাল ব্যথায় টনটন করে ওঠে। বর্ণতার উপর এমন টর্চার দেখে দাঁতে দাঁত পিষে বলে, মামুনি, এইটা আপনার বড় নাতির খাওয়া মাল। তুমি এই মেয়ের সাথে আমার মত অত সুন্দর ছেলের বিয়ে দেবে নাকি? রাজ নিজের হাত ছাড়িয়ে বর্ণতার দিকে এগিয়ে নিয়ে বর্ণতার চুল থেকে মালিকা দেবীর হাত সরিয়ে দেয়। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি, চিৎকার করে বলে মালিকা সিংহানিয়া, এত বড় সাহস! বেরিয়ে যাও এই ঘর থেকে। রাজ রীতিমতো কাঁপছে। স্বপ্না দেবী স্থির চেয়ে রয় নিজের নাতির দিকে। রাজের তেজ, এই আগুন অনেকগুলো বছর পরে দেখেছে রাজ। স্বপ্না দেবীর দিকে তাকিয়ে বলে, দিদুন, তুমি যেটা ভাবছো সেটা নয়। এক ঘরে ছেলে মেয়ে থাকা মানে যে খারাপ কিছু করেছে তাই নয়। স্বপ্না দেবী এক হাত তালি দিয়ে ব্যঙ্গাত্মক শব্দ বলে, একটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এক ঘরে কী করতে পারে তাই জানার বয়স হয়েছে আমার। আর তাছাড়া তোমার জামা কোথায়? রাজের দিকে, নিজের দিকে একবার তাকায়, তাতে কি, জামা ছাড়া থাকতে পারি, এতে কি আছে? ছি রাজ, তোমার এতটা অধঃপতন হয়েছে ভাবতে পারছি না। আমি তোমার সাথে বিয়ে ঠিক করেছি এরিনার সাথে, আর তুমি কিনা, ছি, আমার মান সম্মান সব ডুবোতে নেমে পড়ছো। রাজ সেসব কথা পাত্তা দেয় না, বর্ণতা হাত ধরে জিজ্ঞেস করে, এই লতাপাতা, তুমি ঠিক আছো? তাকাও। কথাটা বলে নিজের অধৈর্য হয়ে বর্ণতার মুখটা নিজের আজলায় ভরে জিজ্ঞাসা করে, এই মেয়ে কথা বলছে না কেন? মালিকা দেবী এমন লুতুপুতু করতে দেখে স্বপ্না দেবীর কানের কাছে গিয়ে বলে, খুব করতে বড় নাতি, এখন দিল তো মুখে জামাটা ঘষে ভালো লাগছে। স্বপ্না দেবীর আগে দাঁত কিরমির করে বলে, রাজ, এসব কি হচ্ছে? তুমি কি ভুলে যাচ্ছ আমি এখানে উপস্থিত আছি? ছাড়ো ওই মেয়েকে, চলো বাড়ি। রাজ আবারও উপেক্ষা করে বর্ণতার দিকে নিজের সার এগিয়ে দেয়। বর্ণতার ওড়না রাগের মাথায় কোথায় ফেলেছে সে খোঁজ খবর যার মন নেই রাজের। আপাতত বড়তার গায়ে ওড়না নেই, তাই নিজের শার্টটা এগিয়ে দেয়, এটা পরে নাও। বড়তা যেন এখন শখ পেয়েছে, পরপর এত কাহিনী হজম করে উঠতে পারেনি। এখন নির্জুপ ভাবে চেয়ে রয়েছে। রাজ হ্যাচকা টান দিয়ে বর্ণতাকে দাঁড় করায়, নিজের শার্ট বর্ণতাকে পরায়। বর্ণতা হাত নিজের হাতে মুঠোয় শক্ত করে ধরে বলে, স্বপ্না দেবী রাগে লাল হয়ে গেছে, ইচ্ছা করছে অসভ্য মেয়ের গালে কষে দুইটা থাপ্পড় মারতে। নিজের মনের ইচ্ছা দমন করতে না পারে বর্ণলতা থেকে ক্ষিপ্ত তার সাথে এগিয়ে যায়। যেই না নিজের হাত সাফাই করতে যাবে, রাজ ধরে ফেলে। স্বপ্না দেবী হাত ঝাড়া মেরে সরিয়ে ফেলে।
ধীর স্বরে বলে, ও কি তবলা নাকি যে যখন পারছে বাজিয়ে দিচ্ছে? মনে রেখো, ও রাজ সিংহানের সম্পদ। রাজ, তোমার এত বড় সাহস! তুমি এই রাস্তার মেয়ের জন্য আমার সাথে এমন ব্যবহার করছো? ভুলে যেও না আমি তোমার দিদুন। এই মেয়ে বাজারে দেখেছো? হ্যাঁ, এত অপমান সহ্য করে চুপ করে আছে, আর এদের এইসব অপমান গায়ে লাগে না। বর্ণতা চোখ বুঝে নিজের চোখের জল আড়াল করে হ্যাঁ করে নিঃশ্বাস ছাড়ে। এত এত অপমান এই লোকের জন্য সহ্য করতে হচ্ছে। বর্ণতার যাই হোক, নিজের সম্মান নষ্ট করে আর এক বিন্দু থাকবে না। রাজের হাত থেকে নিজের হাত ছাড়াতে মোচড়ামুচি করছে বর্ণতা। রাজ একবার বর্ণতার দিকে তাকিয়ে আগের চেয়ে দ্বিগুণ জোরে চেপে ধরে বর্ণলতাকে। দ্বিগুণ বলে, কি যাতা বলছো? ও কোনো রাস্তার মেয়ে নয়, ওকে আমি স্বীকৃতি দিয়েছি। মালিকা দেবী, কি স্বীকৃতি দিয়েছ? বুঝেছি, রক্ষিতা স্বীকৃতি দিয়েছে, তাই তা? নাকি পার্সোনাল রক্ষিতা? কোনটা? স্টপ, দয়া করে বন্ধ করুন। স্বপ্না দেবীর দিকে তাকিয়ে বলে, দিদুন, আমি কোর্ট ম্যারেজ করেছি। সে হিসেবে এই মিসেস লতাপাতা সিংহানিয়া আমার বিয়ে করা লাইসেন্সপ্রাপ্ত বউ। কথাটা যেন মুহূর্তের মধ্যে বিস্ফোরক ঘটল। বর্ণতা নিজেও অবাক, এই লোক বলে কি? রাজ আর কিছু বলে না, বর্ণতার হাত ধরে যেতে বলে, রক্ষিতা না, সে আমার লাইসেন্সপ্রাপ্ত বউ। ওর বয়স এখনও 18 পার হয়নি। সদ্য 18-তে পা দেওয়া কিশোরী, তাই এখনও সবটা রিভিল করতে চাইনি, কিন্তু এখন বলতে বাধ্য হলাম। নেক্সট আর এই ব্যাপারে কোনো কথা শুনতে না। রাজ, তুই তুই কি বলছিস এইসব? আমি জানি তুই মিথ্যে বলছিস, তাই তো? না, একেবারেই না, সব সত্যি। আমি বিবাহিত। রাজ, ভুলে যেও না, তোমার মায়ের পছন্দ করা পাত্রীকেই তোমার বিয়ে করতে হবে। আমি কিন্তু আমার মায়ের শেষ ইচ্ছা পূরণ করব। যা খুশি করো, কিন্তু আমি বর্ণাতাকে ছাড়ছি না। ও থাকতে যদি এরিনা আমায় বিয়ে করতে রাজি হয় তবে তাই হবে। রাজ, কি হলো তোর? তুই না এরিনাকে ভালোবাসতি? তোমার প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়েছে দিতেন। ভালোবাসতাম, কিন্তু এখন আর কোনো ফিলিং জীবিত নেই। আমার ঘুম দরকার। তোমাদের সাথে ফালতু পেঁচাল করে কোনো লাভ নেই। তোমরা এই ঘর থেকে যাবে নাকি আমি চলে যাব? স্বপ্না দেবী ক্রুর চোখে চেয়ে থাকে বর্ণতার দিকে। আজ এই সামান্য মেয়ের জন্য তার ভালোবাসা না দিয়ে তার সাথে এমন ব্যবহার করলো, কিছুতেই হজম হচ্ছে না। স্বপ্না দেবী যাওয়ার আগে বর্ণতার দিকে তাকে বলে, কি দিয়ে আমার দাদুভাইকে জাদু করলি? কি দিয়ে? নিজের এই রূপ নাকি শরীরটা দিয়ে? কোনটা? রাজ কিছু বলতে যাবে, স্বপ্না দেবী গর্জে উঠে বলে, একটা কথা কান খুলে শুনে রেখো রাজ, এই বস্তির ছোটলোক মেয়েটাকে আমি কখনোই তোমার বউ হিসেবে মানতে পারবো না। তোমার যতদিন আয়েশ করার করে নাও, যতদিন ফুর্তি করার করে নাও, কথা কান খুলে শুনে রেখো, এই না আসতে তোমাকে বিয়ের পিড়িতে বসতে হবে। আর হ্যাঁ, এই মেয়ের ভূত আমি তোমার মাথা থেকে নামিয়ে ছাড়বো। তুমি যদি ওল হও, আমিও বাঘাতে তুল। কথাটা শেষ করে গটগট করে বেরিয়ে যায়। পিছু পিছু হেলে দুলে মালিকা দেবী বেরিয়ে যায়। ঘর ফাঁকাতে রাজ আঁকড়ে রাখা বর্ণতার হাত ছেড়ে ঘরের দরজা দেয়। পিছু ফিরতে বর্ণতার নির্জীব চেহারা দেখে এগিয়ে আসে। বর্ণতা হাত ধরতে বর্ণতা গুমড়ে কেঁদে দেয়। রাজের হাত থেকে নিজের হাত সরিয়ে নেয়। টলমল চোখ থেকে জল গড়িয়ে পড়ে। রাজ ধরতে চাইলে বর্ণতা পিছু হটে। রাজের চোখের দিকে তাকিয়ে বলে, এই কোন গোলক ধাঁধায় আমাকে ফেললেন বাবু সাহেব? আমি যে নিঃশেষ হয়ে গেলাম, এক নিমেষে বাজারি মেয়ের তকমা পেয়ে গেলাম। আপনি যে আমায় সকলের চোখে নিচে নামিয়ে দিলেন, লোভী মেয়ের তকমা আমার গায়ে লেপটে দিলেন, মিথ্যে বলেন আমি আপনার বিয়ে করা বউ। রাজ ভুরু কুচকে বর্ণতাকে বলে, অহেতুক কথা আমার পছন্দ না। সো প্লিজ, অনেক ড্রামা, এত সময় হয়েছে, এখন আর কোনো ড্রামা নেই। মাথা ব্যথা করছে, আমি ঘুমাবো, বেডে চলো। আপনার ড্রামা মনে হচ্ছে? এই কাঠখোট্টা নির্দয় পুরুষ বোঝেন না আমার নিজের উপর ঘেন্না হচ্ছে আজ আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। ছি! রাজ সেসব তোয়াক্কা না করে বর্ণতাকে এগিয়ে গিয়ে পাজাগুলো করে তুলে নিয়ে সোজা বিছানায়। কিছু সময় আগে নিজের বর্ণতার শরীরে পরিয়ে দেওয়া শার্টটা খুলে ফেলে নিচে। বর্ণতা ধাক্কা দেয়, কিন্তু রাজ সরায়ন নয়। নিজে বর্ণতার দিকে ঝুঁকে বলে, বিয়ে করছি, কোনো রক্ষিতা নও তুমি। সো গল্প অন্যদিন শোনাবে। এখন আমি চাইলে নিজের স্বামীর অধিকার ফলাতে পারি। তুমি কি চাইছো? বর্ণতা ঘৃণার দৃষ্টিতে চেয়ে বলে, আর কত মিথ্যা? নিজের কান চেপে বলে, চুপ চুপ, আমার আর সহ্য হচ্ছে না, এত এত মিথ্যা। এমনটা না করলেও পারতেন আমার সাথে। আপনার দিদুন কি বললেন শুনেননি? আমার মতো মেয়ের সাথে আপনার যায় না। আমার মতো বাজারি মেয়ের সাথে উনি কখনোই আপনাকে মানতে পারবে না। বাবু সাহেব, আমি হাত জোর করে নিজেকে ভিক্ষা চাইছি, দয়া করে আমায় মুক্তি দিন। আমি কথা দিচ্ছি বহু দূরে চলে যাব। এটা নিচে আমায় নামিয়েন না যে আমি নিজেকে নিজে ঘেন্না করি, আয়নায় নিজের মুখ দেখে নিজেই থুতু দেই। কথা দিচ্ছি মরে। বড়দা আর কিছু বলতে
না দিয়ে রাজ বড়টা চোয়াল চেপে দেয়, তাতে দাঁত চেপে বলে, কি বললি তুই? মরবি তুই? কেন? আমার বউ হলে কি তোর জাত যাবে? আমার ফিলিংসের কোনো দাম নেই? শালা বড় বড় ডায়লগ ঝাড়ো। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি রাজ সিংহে নয়, তোর মতো কিশোরীতে হয়তো মেতেছি। যতদিন আমার মন মস্তিষ্কে তোর মধ্যে নিবন্ধ থাকবে, ততদিন তুই আমার নামে লেখা শেষ ঠিকানা। মনে রাখিস, সেটা যদি আমৃত্যু পর্যন্ত হয় তাই সই, তোর নিস্তার নেই। আমার থেকে পালাতে চাস? তোকে জানে মেরে দেবো, তারপর নিজেও মরবো। চোখে নতুন রং লেগছে না? একটু উঠতে দিয়েছে পাখা গুছিয়ে আমার দিকে প্রশ্ন তুলিস কোন সাহসে? বনতা কন্দ্রনত চোখে চেয়ে থেকে, গালের ব্যথা থেকে মনের ব্যথার ওজনের ভারটা বোধহয় বেশি। মেয়েটা বোবা কান্না। তোর সাথে শুতে চেয়েছি শুধু, কোনো খারাপ স্পর্শ করিনি। বুঝিস না? তোর বুকে মাথা দিলে ক্লান্তি কমে, তোর গায়ের গন্ধ আমায়। রাত চোয়াল শক্ত করে বর্ণতাকে ধাক্কা দিয়ে বলে, শালার মুডটাই নষ্ট করে দিল, বলে ব্যালকনিতে চলে যায়। রাগে মাথা ফেটে যাচ্ছে মামুনি। কি করে পারলো রাজ এমনটা করতে? ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। স্বপ্না দেবী মানে কিছু ভাবছিল এমন সময় মালিকা দেবীর এমন কথায় ভুরু কুচকে বলে, চুপ করো তো তুমি। তোমার মুখে অন্তত এমন বাণী মানায় না। নিজের নেই চরিত্রে ঠিক শেষে ভাষণ দিচ্ছে। মুখে লাগাম দাও মালিকা। তোমার এই আগুনে ঘি ঢালার কাজটা কিন্তু আমার ভালো লাগছে না। মালিকা দেবী অপমানে থমথমে মুখ চেয়ে থাকে। রাগে দাঁত কিরমির করলেও তা প্রকাশ করে না। মনকে সান্ত্বনা দিয়ে মৃদু হেসে বলে, মামুনি তুমি কি সব মেনে নিলে তাহলে? স্বপ্না দেবী ক্রুদ্ধ চোখে চাইতে মালিকা দেবী থতমত খেয়ে, না মানে ওই যে আমার কথা তোমার পছন্দ হচ্ছে না, তার মানে এই দাঁড়ায় যে চুপ বেয়াদব মেয়ে, যেটা বোঝো না সেটা নিয়ে এত কথা কিসের? আমি চুপ আছি মানে এই নয় যে সব মেনে নিয়েছি। আমি শুধু মেনে নেওয়ার ভান করছি। এই নাকে আসতে তো, তারপর সব ওই সামলাবে। মালিকা মুখ ভেঙে মনে মনে বলে, বুড়ির দম আছে, আমায় বলে শয়তানি বুদ্ধি হাঁটে, নিজে তো পাক্কা খেলোয়াড়। বনতা কাঁদতে শুরু করলে আর থামে না। অসহ্য হয়ে রাজ ব্যালকনি থেকে ফিরে আসে। ব্যালকনির সামনে দাঁড়িয়ে দেখতেই থাকে হাবভাব। না পেরে দেয় একটা ধমক। বেচারি ভয় পেয়ে যায়। রাজ এগিয়ে এসে বলে, চুপ করো, এত কান্না কোথায় স্টক করো? আমাকে দিও সেই ঠিকানা। ভাবছি কাল থেকে জলের ব্যবসা শুরু করব। বর্ণতা কান্না ভুলে চেয়ে থেকে হেঁচকি এখনো বন্ধ হয়নি। রাজ মুখের কাছে নিজের মুখ নিয়ে বলে, দেখো সবার মতো জান প্রাণ কলিজা ফুসফুস বলতে পারবো না, তবে লতাপাতা ডাকবো ভালোবেসে, মাঝে মধ্যে সোনাবাবু বলে ডাকতে পারি। বর্ণতা হেঁচকি বন্ধ হয়ে গেছে। রাজের কথা শুনে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে রাজের দিকে। রাজ বর্ণলতার দিকে সরে এসে প্যান্টের পকেট থেকে হাত ঢুকে ভুরু নাচে বলে, কি হেঁচকি বন্ধ হলো? আগে যদি বুঝতাম কিশোরী মেয়ের এত জ্বালা, তাহলে আর এই পথে পা রাখতাম না। বর্ণতা ক্ষুদ্রস্বর বলে, একদম নাটক করবে না, মজা ওড়ান না মান আপনাদের। হ্যাঁ হ্যাঁ, নতুন কিছু বলে আমি জানি এখন বিজ্ঞদের মতো জ্ঞান দিবে, আপনাদের মতো বড় লোকদের, আমার মতো গরিবদের ওই চোখে দেখে আমায় ছেড়ে দিন। আর কি কি যেন বলো। বর্ণতাকে বলতে না দিয়ে নিজেই বলে ওঠে রাজ। বর্ণতা রাগে নিজের আঙ্গুল রাজের দিকে তাক করে। আবারও বর্ণলতাকে বলতে না দিয়ে বর্ণতার আঙ্গুল চেপে ধরে বলে, স্বামী হয়ে সম্মান ধরে কথা বলবে, আমাকে আঙ্গুল দেখাবে ধম্মে সইবে না। বুঝলাম না এত ন্যাকা সাজো কেন? তোমার আমার কি আর ওরকম সম্পর্ক হয়েছে যে তুমি অমন করছো? খালি তো একটা একটা চুমু খেয়েছি, এখনও তো কিছুই স্টার্ট করিনি। ছি ছি, মুখের কি ভাষা! আপনি থামুন, দয়া করে চুপ করুন। আমি আপনার সাথে প্রেম প্রীতি করতে আসিনি। আমাকে দিয়ে আসুন, আমি আর এক মুহূর্ত থাকবো না। রাজ কভার থেকে নিজের জামা বার করে পরতে পরতে বলে, বয়স আমার 29 ছুঁইছি, আর ইচ্ছে করে না ঘরে একা থাকতে। রাতের অন্ধকারে খালি মন চায় বউ দরকার। সামনে শীত পড়বে শুনছি, এইবার ঠান্ডা জমিয়ে পড়বে। চাই না আমি এই ঠান্ডায় জমে বরফ হতে। তার জন্য হলো বউ দেয়। তাই আর অন্যের বাড়িতে নয়, নিজের স্বামীর ঘরে যাবে তুমি। রাজ পুরো কথাটা নিজের দাম্ভিকতা বজায় রেখে বলে, মুখে না আছে হাসি, না আছে রাগ। বড়তা আজ অবাকের উপর অবাক আছে রাজের এই রূপ দেখে। এক লাফে সব কথা শুনে বর্ণতা বিছানা থেকে এক লাফে নেমে রাজের সামনে এসে দাঁড়ায়। দাঁতে দাঁত চেপে, এই নির্লজ্জ পুরুষ, মুখে লাগাম টানুন। আমি আপনার সাথে কোথাও যাবো না, বুঝে না? জোর করে আর যাই হোক সংসার হয় না। খাটের অন্যটা খাটের ওই পাশে পড়ে আছে, যাও তুলে গায়ে চড়াও। আমি বুঝি না ভেবেছো কি তুমি আমাকে এমনভাবে তোমার উপর আরও আকৃষ্ট করছো? সব বুঝেছি মেয়ে। গায়ে ওড়না না রাখতে আমার দিকে তেড়ে এসেই বোঝাতে কি চাইছো? ভুলে যেও না, এই দিন দিন নয়,
দিন আমারও আসবে, আমি সেদিন হাড়ে হাড়ে বোঝাবো। বর্ণাতে এখন রাগ জেদ ভুলে নিজের কপাল দেওয়ালে ঠুকতে ইচ্ছে করছে। ভাবা যায় মানুষ কতটা পরিমাণ নির্লজ্জ হলে এরকম কথা বলে। বর্ণতা কিছু বলতে যাবে তার আগে রাজের ফোন বেজে ওঠে। রাজ ফোনটা রিসিভ করতে পাশের কথা কিছু না শুনে ক্ষণিকের মাঝে রাজের মুখ আবারও গম্ভীর হয়ে যায়। গম্ভীর স্বরে বলে, রাজ সিংহানিয়া জানে কি করে পথের কাঁটা উপড়ে ফেলতে হয়। চিন্তা করো না, ডিলটা আমাদের হবে। সিংহানিয়া গ্রুপের কোনো ক্ষতি কেউ করতে চাইলে জানে মেরে লাশ গুম করে দেওয়ার ক্ষমতা আমি রাজ সিংহানিয়া রাখি। আজকের মিটিং হবে, আমি পৌঁছে যাব ঠিক সময়। কাইসার, চিন্তা করো না, আমি সেলফ ড্রাইভ করব, তোমার আসতে হবে না। বনতা ফাঁকা ঢোক গেলে রাজের কথাটা শুনে ভয়ে জমে বরফ হয়ে গেছে। মনে মনে ঈশ্বরকে ডাকে, ঠাকুরের নাম নিয়ে মনে মনে ভাবে, বলাতে যায় না কোন সময় বর্ণতাকে তোকে মেরে না গুম করে দেয়, তোর লাশও কেউ খুঁজে পাবে না। যা ডেঞ্জারাস লোক। রাজ ফোনটা কেটে বর্ণতাকে একা একা কথা বলতে দেখে বর্ণতার দিকে তাকিয়ে বলে, অনেক হয়েছে আমাকে তেলানো, আপাতত আর তেল আমার মধ্যে অবশিষ্ট নেই। বাদ বাকিটা আগামীকাল রাতে দেখা যাবে। আর কোনো কথা শুনতে চাই না। তাড়াতাড়ি চোখে মুখে জল দিয়ে এসো, আমরা বেরোবো। আর হ্যাঁ, প্যান এই গান বন্ধ করে, বেশি করবে তো তোমার অবস্থা কি করব। বর্ণতা রাজের কথা শেষ হওয়ার আগে এক ছুট দেয়। ভয়ে বেচারে হাত পা কাঁপতে শুরু করছে। সিংহানিয়া মেনশনে কিছু সময় আগে পরপর দুটো গাড়ি প্রবেশ করেছে। একটা গাড়িতে মালিকা দেবী এবং স্বপ্নে, আরেকটা গাড়িতে রাজ আর বর্ণতা। বাড়ি পৌঁছাতে পৌঁছে প্রায় সকাল 10টা বেজে গেছে। অপুর প্রায় ঘুম শেষ। ঘুমে ডাইনিং টেবিলে রুমে এসে সবেমাত্র নিজ হাতে কফি বানিয়ে কফির এক সিপ মুখে তুলছে, এমন সময় পরপর দুটো গাড়ি আসতে দেখে স্বপ্না দেবী বাড়িতে ঢুকে রাগে কোনো দিকে না থেকে গটগট করে নিজের ঘরে চলে যায়। মালিকা দেবী ধীর স্থির পায়ে এসে অপুর পাশে বসে। রাজ কোনো কথা না বলে বর্ণতার হাত ধরে এগিয়ে চলে নিজের ঘরের দিকে। অপুর যেন সকাল সকাল মাথায় আকাশ ভেঙে পড়ছে। বর্ণতাকে এই বাড়িতে দেখে যতটা না আনন্দ হচ্ছে তার থেকে দ্বিগুণ চোখ জ্বালা করছে রাজ বর্ণতার হাত ধরে নিয়ে যাওয়া দেখে। অপু রাগের মাথায় হাত ধরে থাকা কফির কাপটা ভেঙে ধরায় হাতে টুকরো টুকরো ভেঙে যায়। হাত থেকে গলগলিয়ে রক্ত পড়তে থাকে। মালিকা দেবী হঠাৎ ভয় পেয়ে যায় ছেলের এমন পরিবর্তন দেখে। অপু কিছু বলার আগে মালিকা দেবী পাশে পড়ে থাকা টিস্যু নিয়ে হাত পরিষ্কার করতে থাকে। অপু দাঁতে দাঁত চেপে বলে, তোমরা কাল রাতে কোথায় গেছিলে মম? মালিকা দেবী রসিয়ে বসিয়ে সমস্ত ঘটনা বলতে থাকে। অপুর আগে মেজাজ খারাপ হয়ে হালকা চিৎকার করে বলে, তুমি আমার সাথে বেইমানি করলে মম? আমি তোমাকে বলেছিলাম নেশার ঘোরে, তুমি সেটা দিদুনকে বলে দিলে। আজ হোক কাল তো জানতেই পারতো। আর তাছাড়া জানতে পেরেছো ভালো হয়েছে। ওই মেয়েকে আমার এমনি সহ্য হয় না। দেখ না মামুনি ওর কী অবস্থা করে। মম এটা ঠিক করেনি। কথাটা বলে নিজের হাতটা ঝেড়ে মেরে উঠে দাঁড়ায়। হাত থেকে রক্ত কমানোর নাম নেই। কিন্তু অপু সেই দিকে পাত্তা না দিয়ে, তুমি যদি মনে করো সিন্ড্রেলাকে বড় বিয়ে করবে তাহলে মন থেকে তুলে নিতে পেরেছে, তাহলে সেটা ভুল কথা। আমিও এই সিংহানীয় পরিবারের অংশ। বুড়ো শরীরে যেই রক্ত, আমারও শরীরে ঠিক একই রক্ত। মাটা আলাদা হতে পারে কিন্তু বাপটা একই, ভুলে যেও না মম। এর শেষ আমি দেখে ছাড়বো। মালিকা দেবী রেগে গিয়ে বলে, মাথা পাগল হয়ে গেছে তোর? ওরকম একটা রাস্তার মেয়ের জন্য তুই তোর মায়ের সাথে গলা করছিস, কথা বলছিস? স্টপ ইট মম। রাস্তার মেয়ে নয় ও, আমার সিন্ড্রেলা, আমার মনের রানী। ওকে আমি, কথাটা বলে বাঁকা হেসে ড্রয়িং রুম ত্যাগ করে অপু। যেভাবে ঘরে রেখে যাচ্ছি ওইভাবে যেন থাকা হয়। রাজ রেডি হতে হতে বলছে, চুলে চিরুনি করছে আর বর্ণতার দিকে আর চোখ চাইছে। বর্ণতা কোনো ভাবাবেগ নেই, সে এক মনে বাইরের দিকে তাকিয়ে বসে রয়েছে। রাজ পুরোপুরি রেডি হয়ে বর্ণতার মুখের সামনে এসে দাঁড়ায়। লতাপাতা, আজ থেকে এটাই তোমার ঘর, এটা তোমার রাজ্য। এখানেই থাকতে হবে দিন শেষে, এখানেই মানিয়ে নিতে হবে। হয়তো দেখবে কোনো একদিন আমাদের ঘর আলো করে ছোট্ট একটা সন্তান আসবে। পর্ণতা ক্রুদ্ধ নজরে রাজের দিকে তাকিয়ে বলে, মুখেও আনবেন না। আমি আপনার সাথে এক ঘরে থাকলে এক বিছানায় কখনো শুব না। রাজ বাঁকা হেসে বর্ণতার কানের কাছে মুখ নিয়ে বলে, এক বেডে অনেকবার শুয়েছি, দূরত্ব থাকলেও কাছাকাছি অনেকবার শুয়েছি, তো এত অহংকার কিসের? চুপ করুন অসভ্য পুরুষ। আপনার কি কোনো কথা মুখে আটকায় না? হয়েছেটা কি? অহেতুক এত লজ্জাজনক কথা মুখেই বা আসছে কী করে? বা আরে, তোমার সাথে কথা বলবো না তা কার সাথে বলবো? আমার যত মজা
নির্লজ্জতা সব তোমার কাছে খুলে ধরবো, তাই না? ফালতু কথা বলবেন না। আপনি বাড়ির সবাইকে বোকা বানাতে পারলেও আমাকে বোকা বানাতে পারবেন না। আমার জানা মতে আমি কোনো রেজিস্ট্রি পেপারে সই করিনি, তো আমার আর আপনার বিয়ে অসম্ভব হতেই পারে না। আপনি বাড়ির সবাইকে বোকা বানিয়েছেন, কিন্তু আমাকে বানাতে আসবেন না দয়া করে। আমি আপনার সাথে এক ঘরে থাকবো না। কেন বুঝতে পারছেন না? একটা দীর্ঘশ্বাসের ছেড়ে রাজ বলে, আজ আমার মিটিং আছে, ফিরতে ফিরতে রাত হবে। ঘরেতে থেকেও ঘরের বাইরে বেরোর প্রয়োজন নেই। আর হ্যাঁ, ওই যে দেখছো না কোনায় ট্রলিতে, ওখানে থেকে নিজের জামাগুলো বার করে সুন্দর করে গুছিয়ে রাখো। আমাকে কি পুতুল মনে হচ্ছে? একবার নিয়ে এলেন, আবার দিয়ে এলেন, আবার নিয়ে এলেন, মানেটা কি? আমার বাবা মা নেই, আমার মাথার উপর ছাদ নেই বলে আমার কেউ নেই, তাই আপনি আমাকে পুতুলের মতো এদিক ওদিক করে খেলছেন, তাই তো? রাজ নিজের ফোন পকেটে ঢুকিয়ে ঠান্ডা স্বরে বলে, বাচ্চাদের বেশি বুঝতে নেই, অহেতুক বেশি কথা বলছো। যেখানে বলার নয় সেখানে কথা বলা বোকামি। আশা করি দ্বিতীয়বার আর বলতে হবে না। কথাটা মাথায় রেখো। ঘরের বাইরে পা রেখো না। আর হ্যাঁ, ঘরের দরজা বন্ধ করে রেখো। কথা শেষ হতে রাজ বেরিয়ে যায় ঘর থেকে। জরুরি মিটিং আছে। রাজ বেরিয়ে যেতে স্বপ্নাদেবী বাঁকা হাসে, মনে মনে প্রচুর প্ল্যান করে। মালিকা দেবীকে ডেকে পাঠায়। তার সাথে কিছু ছলা পরামর্শ করে মালিকা দেবীকে রাজের ঘরে পাঠায়। বর্ণতা সবেমাত্র স্নান করেছে, এমন সময় দরজায় টোকা পড়ে। বর্ণতা ঘরের থেকে জিজ্ঞাসা করে, কে? বাইরে থেকে কেউ সাড়া না দেয় দিয়ে অধৈর্যের মতো দরজা ধাক্কাতে থাকে। বর্ণতা বাধ্য হয়ে দরজা খুলতে সামনে দাঁড়ানো মালিকা দেবীকে দেখে একটু ভয় খায়। মালিকা দেবী ভয়ে এসে বলে, শুনলাম নাকি বিয়ে হয়ে গেছে, এই বাড়ির নাকি বউ তুমি, তাও আবার বড় বউ। তা বউ বড় বউ ঘরে বসে কি করছে? রান্না বান্না করতে হবে তো, খাবো না? সমস্ত মেয়েদের ছুটি দিয়েছি, তাই তাদের কাজগুলো তো করতে হবে তোমাকে। আমি আমি রান্না করব? হ্যাঁ, এতে অবাক হওয়ার কী আছে? তুমি রান্না করবে অবশ্যই। এই মুহূর্তে নিচে চলো, আপাতত আমার গরম গরম কফি খেতে ইচ্ছে করছে। ইডিয়েট! বর্ণতা কোনো রকমের চুল আছড়ে মাথায় ওড়না চাপিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। নিচে নামতে মালিকা দেবী অর্ডার করেন, ডাইনিং রুমে অনেক কাচের টুকরো পড়ে আছে, আপাতত পরিষ্কার কর। বর্ণতা মাথা নেড়ে কাচের টুকরোগুলো পরিষ্কার করতে গিয়ে হাতে কাচের টুকরো বিঁধে যায়। অপু নিজের ঘর থেকে বাইরে যাচ্ছিল, এমন সময় ডাইনিংয়ে থেকে আওয়াজ পায় মৃদু চিৎকার করে। অপু তাড়াতাড়ি করে নিচে আসতেই দেখে তখনও ভেঙে যাওয়া কাপের টুকরোগুলো বর্ণতা পরিষ্কার করছে। অপু ছুটে গিয়ে বর্ণতার সামনে দাঁড়ানো দেখে বর্ণতার হাত থেকে পিনকি কেটে রক্ত বেরোচ্ছে, কাচের টুকরো লাগায়। অপি এক ঝটকায় নিচে বসে বর্ণতার হাতটা চেপে ধরে, সিন্ড্রেলা কী করছো? হাত থেকে রক্ত পড়ছে। ইস, কতটা রক্ত! বর্ণতা ভয় পেয়ে যায় হঠাৎ করে অপুকে দেখে। তা আবার বর্ণতার হাত ধরে উদ্বিগ্ন হয়ে কথা বলায় বর্ণতা রীতিমতো কেঁপে ওঠে। পেছন থেকে স্বপ্নাদেবী এগিয়ে এসে বলে, কী হলো দাদুভাই, এত চিৎকার করছে কেন? দিদুন, এটা কী ধরনের কাজ? সিন্ড্রেলাকে দিয়ে কেন এগুলো কাজ করানো হচ্ছে? বাড়ির আর কাজের মানুষ কোথায়? তারা কি সব নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? আহ, অহেতুক চিন্তা করো না, চিৎকার করে বাড়ি মাথায় করো না। সামান্য একটি কেটে গেছে, তাতে এত হাইপার হওয়ার কী আছে অপু? বর্ণতার দিকে তাকিয়ে বলে, এই মেয়ে, তোমাকে মালিকাই কি বলেছে? বল বলেনি কিছু? রান্নাঘরে যাও, এখনই গাঢ় করে আমার জন্য দুধ চা বানাও, প্রচণ্ড মাথা ধরছে। বর্ণতা অপুর থেকে নিজের হাত ছাড়িয়ে রান্নাঘরের দিকে হাঁটা দেয়। অপুর মনে প্রচণ্ড আঘাত লাগছে তার দিদুনের এরকম রুক্ষ ব্যবহারে। সিন্ড্রেলার হাত থেকে রক্ত বের হওয়া দেখে চোখ জ্বলে ওঠে। অপু একরকম মুখের হাত ভাব দেখে স্বপ্নাদেবী মনে মনে হাসে। মুখে কিছু প্রকাশ না করলেও মনে মনে তৃপ্তি পায়, মনে মনে অনেক ছক কষে নেয়। তুমি কফি খাবে বাবু? যদি খাও তাহলে বলো, আজকে রান্নার দায়িত্ব ওই মেয়েটার। যা খেতে চাইবে তাই বানিয়ে দিবে। অপুর আগে হেসে হেসে বলে, দিদুন, যেটা করছো মোটেও ভালো কাজ করছো না। ওনার হাতটা কেটেছে, কতটা রক্ত বেড়েছে, অন্তত ট্রিটমেন্ট করা দরকার। আমি বরঞ্চ যাই, হাতে কিছু একটা লাগিয়ে দিয়ে আসি। কবে থেকে অবাধ্য হতে শিখেছো? আর তাছাড়া মেয়েটির উপর এত দরদ বা পাচ্ছ কোথা থেকে? তুমি না কাজে যাচ্ছিলে, সেখানে যাও। এসব দেখে তোমার লাভ নেই। কিন্তু দিদুন, আহ অপু, দিদুন যেটা বলছে সেটাই করো, অহেতুক কথা বাড়িয়ে লাভ নেই। তুমি কাজে যাচ্ছিলে, সেখানে যাও। বাড়ির মেয়েদের ব্যাপারে নাক গলানো কে? ওটুকু কাটাতে মানুষ মরে যায় না, ভুলে যেও না। এর থেকে বেশি কাটা নিয়ে রান্না বান্না সেরেছি, তোমাদের মানুষ করছি, এমন সময় করছে যেন মরে যাচ্ছে, অহেতুক সময় নষ্ট। বর্ণতার কানে সব কথাই যায়, তবুও নীরব হয়ে রান্নাঘরে গিয়ে হাত ধুয়ে কফি বসায়। অপু বেশ কিছু সময় নিয়ে বেরিয়ে
পরে বাড়ি থেকে বর্ণতা কফি বানিয়ে আসতে মালিকা দেবী মুখ সিটকায়, কেমন অনিচ্ছা সত্ত্বে এক চুমুক দেয়। কফিটা বানানো সুন্দর হলো, মুখ চোখ বিকৃত করে বলেছি, এটা কোনো কফি হয়েছে? বড্ড তেতো, খাওয়া যাচ্ছে না। আরও এক কাপ সুন্দর করে বানিয়ে নিয়ে এসো। বর্ণতা অবাক হয়ে যায়, এখানে কফির কাপটা আনার আগে একবার নিজে খেয়ে দেখে তবে এনেছিল, অথচ এমন তেতো কী করে হলো বর্ণতা ভেবে পায় না। তবুও মুখে কিছু না বলে আবার যায়। বর্ণতা গ্রামের মেয়ে হলেও কফি বানাতে জানে। বর্ণতার মামা বেশ ভালোই কাজ করে, সেই কারণে বর্ণতার মামি ঠাটবাট একটু অন্য রকমের। বর্ণতাকে দিয়ে মাঝে মাঝে 5 টাকা দামের কফি পাশের মুদির দোকান থেকে নিয়ে আসা করতো। সেই কফি বর্ণতাকে দিয়ে তৈরি করে নিজের সন্তানদের নিয়ে খেত। বর্ণতা ভাগে না পেলেও কফি এক কাপ 1 চামচ চেখে ঠিকই দেখতো। সেই সুবাদে কফি চা হাতটা সুন্দর, রান্নাবান্নাকেও হারাতে পারবে না। এত এত কথা ভাবতে ভাবতে বর্ণতা আরও 1 কাপ কফি, স্বপ্নাদেবীর জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে এসে মালিকা দেবী কফির কাপে চুমুক দিয়ে আবারও চোখ মুখ বাঁকিয়ে নেয়। মিছিমিছি রাগ করে, আগের এনে দাও কফিটা বর্ণতার বুকে ছুঁড়ে ফেলে। পাশে থাকা স্বপ্নাদেবী দেখো না দেখার ভান করে হাসে, নিজের চায়ে চুমুক দিয়ে মুখে কোনো কথা নেই। বর্ণতা কাঁপা কাঁপা স্বরে, সরি আন্টি। মালিকা দেবী চিৎকার করে বলে, কে আন্টি? হ্যাঁ, আন্টি না ম্যাডাম বলো। বর্ণতা ভয় পেয়ে যায়, মুখে বলার বোধ ভাষা হারিয়ে ফেলছে। ড্যাব ড্যাব করে এভাবে তাকিয়ে না থেকে চোখের সামনে থেকে দূর হও, গিয়ে অন্তত রান্নাটা বসাও। আর হ্যাঁ, মামুনি বলেছে লঙ্কার আচার খাবে। আচার তোমাকে বানাতে হবে, কিন্তু তুমি পলিথিনে 5 কিলো লঙ্কা আছে, কেটে রেখো। অবশ্য প্রতিটা লঙ্কা যেন ঝিরিঝিরি করে কুচিয়ে। বর্ণতা অবাক না হয়ে পারল না। লঙ্কার আচার? এ লঙ্কা তো গোটা গোটা করে কাটে। তাই বর্ণতা বলেই বসে, কিন্তু ম্যাডাম লঙ্কার আচারে তো লঙ্কা বরাবরই গোটা দেয়। বেয়াদব মেয়ে, মুখে মুখে তর্ক হচ্ছে, যেটা বলছি সেটাই শুনবে। আর হ্যাঁ, নেক্সট টাইম আরও ভালো করে কফি বানাবে। এটা নেহাত এনে ফেলেছে তাই খেয়ে নিয়েছি। বড়তা ঘাড় নেড়ে নিজের ওড়না দিয়ে মুখটা মুছে নিয়ে রান্নাঘরের দিকে যায়। চিৎকার করে মনে মনে কান্নার মতো কোনো পরিস্থিতি নেই। চুপচাপ নীরবে কাটা হাতের লঙ্কা কেটে চলছে। রান্নাঘরে ফাঁকা ডাইনিংয়ে মালিকা দেবী বসেছেন, মুখে ক্রূর হাসি। বেশ মজাই লাগছে এমন নাস্তানাবুদ করতে পেরে। এই মেয়ে লঙ্কা কি কেটেই যাবে নাকি রান্না বসাবে? আজকে রান্না কি চিকেন হবে? চিকেন কষা, পাতলা করে মুসুর ডাল করবে, অবশ্য সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল, আর বেগুন ভাজবে। চিংড়ি মাছটা আছে, ওটাকে বাটবে সুন্দর করে। অবশ্যই শিলনোড়া দেখে ওইখানে রাখা আছে, আর ঝুড়ে ঝুড়ে আলু ভাজা করবে। ওখানে ক্রেচার রাখা আছে, ক্রেচারে করবে। এত রান্নার কথা শুনে বনতার মাথায় হাত, এমনি এমনি হাত কেটে রক্ত কোনোরকম বন্ধ হচ্ছে, তা দিয়ে আবার লঙ্কা কাটায় প্রচণ্ড পরিমাণ জ্বালা করছে। হাতের যন্ত্রে হাত নাড়তে পারছেন, তারপর এত এত রান্নার ফ্রিজে তার সমস্ত জোগাড়, আবার শিলনোড়া, মশলা বাটার, প্রেসারে আলু কাটা, এত পরিমাণ নিজের উপরে ধিক্কার আসছে বলার নেই। মাথা থেকে বেরিয়ে গেছে। ওকে যে একজন বলেছিল আজকে ঘর থেকে না বেরোতে, এই কথাটা মাথায় নেই। তারপর এত কাজে ব্যস্ত, প্রায় বেলা গড়িয়ে গেছে অনেকটা সময়। এখন বাজে দুপুর 2:30। এক এক করে স্বপ্নাদেবী, মালিকা দেবী খেতে আসে বললে ভুল হবে। তারা সুন্দর করে রেডি হয়ে নিচে আসে। বর্ণতা রান্নাঘর থেকে হাত মুখ মুছে বার হবে, তাদের আসতে দেখে খাবারের কথা জিজ্ঞাসা করায় মালিকা দেবী বললে, আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, তোমাকে বলতে ভুলে গেছিলাম। অহেতুক রান্নাগুলো করলে। আচ্ছা কাজ করো, রান্নাগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখো। কথাগুলো বলে স্বপ্নাদেবীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। বড়দা নীরবে চেয়ে থাকেন তাদের যাওয়ার দিকে। মনে মনে বোঝে সবটাই বুঝি প্ল্যান ছিল, প্ল্যান করে এতটা করলো। এমনিতে বর্ণতার চিংড়ি মাছের বড়ই অ্যালার্জি। চিংড়ি মাছ ধরলে সারা শরীর দানা দানা বেরিয়ে ওঠে, শ্বাসকষ্ট। সেই সব কিছু বাদ দিয়ে সে তাদের জন্য এত সুন্দর করে রান্না করলো কাটা হাত নিয়ে। তার সত্ত্বেও মানুষগুলো এই ব্যবহার। বর্ণতা কিছু না বলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে, এমন সময় অপু ঢুকে। বাড়িতে ঢুকতে বর্ণতাকে উপরে উঠতে দেখে বলে, আমাকে ভাত দিন সিন্ড্রেলা, মানে দাও। বর্ণতা চমকে তাকায়। বাড়িতে কেউ নেই, ফাঁকা বাড়ি, একটা কাজের মানুষ নেই। এমন সময় অপুকে দেখে বর্ণতা ভয় পায়। ঢোক গেলে ফাঁকা কটা। অপু এসে ডাইনিং টেবিলে বসে ফোন দেখতে থাকে। বর্ণতা যাবো না ভেবে রান্নাঘর থেকে খাবারের প্লেট বেড়ে অপুর সামনে ধরে। অপু। বর্ণতার মুখের সামনে খাবার রাখার পরে বর্ণতার দিকে তাকিয়ে বলে, অপু, চোখ মুখ এমন শুকনো লাগছে সিন্ড্রেলা, হাতে কিছু লাগিয়েছিলে? বর্ণতা মাথা নেড়ে না বোঝায়। অপু
ফোন আসায় কোনোরকম দুটো ভাত খেয়ে উঠে পড়ে, তাড়াহুড়ো করে হাত ধুয়ে বেরিয়ে পড়ে বাড়ি থেকে। বনলতা বোধহয় শ্বাস নেয়, মনে মনে শান্তি অনুভব করে। অপু যেতে অপুর এটোপ্লেন বেসিনে নামিয়ে ধুয়ে পরিষ্কার করে মেইন গেট আটকে রাজের ঘরে যায়। সারা গা চুলকায়, স্নান করা দরকার। এমনিতে গোটা গা কফিতে চেটে চেটে হয়ে গেছে। বর্ণতা একটা দীর্ঘশ্বাস ছেলে বাথরুমে ঢুকে বেশ লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে এসে হাতের ব্যথায় টনটন করছে, চোখে মুখে বুঝি ঘুম আসে। কিছু একটা ভেবে চুল না মুছে বিছানায় শরীর এড়িয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। কিছু সময়ের অতিবাহিত হয়ে যাওয়ার পর বর্ণতার ঘুম ভেঙে যায়। গোটা শরীর চুলকায়, একটু একটু করে শ্বাসকষ্ট হচ্ছে, দম বন্ধ হয়েছে। গোটা বাড়ি ফাঁকা। বর্ণতার যেন মনে হচ্ছে আজই বোধহয় শেষ দিন। বুকের ভেতরটা হাহাকার করছে, সারা গা প্রচণ্ড পরিমাণ চুলকে ফুলে উঠছে, চোখ মুখ লাল হয়ে ফুলে গেছে। বর্ণতা আগে কিছু না ভেবে হাতে থাকা নিজের ফোনটা থাকায় প্রথমে থাকা নাম্বারটা তাকে রিং হতে কয়েকবার রিসিভ হয়। ফোনের অপর পাশে গম্ভীর পুরুষটি বলে, হ্যাঁ লতাপাতা, তোমার আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি। ওই পুরুষটি কিছু বলতে না দিয়ে বনলতা কেঁদে উঠে ক্রন্দনত স্বরে বলল, বাবু সাহেব, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমার দম আটকেছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, মনে হচ্ছে মরে যাব, আমার খুব কষ্ট হচ্ছে। এতগুলো কথা পরপর শুনে রাজ হতভম্ব হয়ে যায়। রাজ সকাল থেকে আজ প্রচণ্ড পরিমাণ ব্যস্ত, মিটিং রয়েছে পরপর অনেকগুলো, সেই কারণে বর্ণতার খোঁজ খবর ঠিক মতো নিতে পারে। আর এখন সেই সন্ধ্যা হব হব বর্ণতা ফোন করে এমন কথা বলে রাজের মাথা ঘুরে যায়। মিটিং চলাকালীন কনফারেন্স রুমে দাঁড়িয়ে গিয়ে চিৎকার করে বলে, তোমার কিচ্ছু হবে না, আমি আসছি। কাইসার, কাইসার, এই মুহূর্তে গাড়ি বের করো। আর হ্যাঁ, ডক্টর রেড্ডিকে এই মুহূর্তে বাড়ি যেতে বলো। রাজ তাড়াতাড়ি করে কনফারেন্স রুম থেকে বেরিয়ে আসতে যাবে। রাজের নামি দামি ক্লায়েন্ট জিজ্ঞাসা করে, এনিথিং ইজ রং? সব কিছু ঠিক আছে মিস্টার বস? কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। আমরা বরঞ্চ আগামীকাল মিটিং কন্টিনিউ করব। না, এখন ঠিক নেই, বলতে পারছি না। কাইসার আপনাকে জানিয়ে দিবে সঠিক সময়। খুব ইমার্জেন্সি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কিছু মনে করবে না প্লিজ। কথাটা বলে রাজ বেরিয়ে পড়ে। বর্ণতার শরীর রীতিমতো খারাপ হতে চলছে, শরীর চলে না, চোখ মুখ ফুলে গেছে। রাজ নিজে ড্রাইভ করছে, কাইচারকে সরিয়ে নিজেই গাড়ি চালাচ্ছে ফুল স্পিড করে। কাইচার ভয়ে বেচারা জমে বরফ। রাজকে কখনো এত এত পজিটিভ নিজের দ্বিগুণ ছাড়া কারোর জন্য হতে দেখেনি। কাইচারের ভাবনার মাঝে তাদের গাড়ি বাড়ির ভিতরে প্রবেশ করে, গাড়ির গেট সামনে দাঁড় করিয়ে বাড়ির ভিতরে ছুটে যেতে যেতে হুকুম করে, ডাক্তার রেড্ডিকে কল। কোথায় সে? কাইসার যথাযথ আদেশ পালনে কল করে। ডাক্তার রেড্ডি বলেন, 5 মিনিট রাস্তায় আছি। কাইসার গাড়ি পার্ক করে এসে দেখে রাজ মেইন গেটের সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজিয়ে যাচ্ছে অনবরত। কাইসার এগিয়ে এসে বলে, স্যার, মনে হচ্ছে দরজা লক। রাজ হুঙ্কার স্বরে বলে, কোন চুলায় মূল্য সব, দরজা ভাঙতে হবে ড্যাম। না না স্যার, চাবি আছে, আপনি ভুলে গেলেন একটা চাবি থাকে সবসময়। রাজ চেঁচিয়ে বলে, মানেটা কি? চাবি আছে, আমি ভুলে গেছি, ইটস ওকে, কিন্তু তুমি কার অপেক্ষা করছো? দরজাটা না খুলো। সরি স্যার। কাইসার, স্যার স্যার খুলছি। রাজ কথা না বাড়িয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। সব অন্ধকার। রাজ অন্ধকারের মধ্যে হাঁটতে থাকে। কাইসার এক এক করে বাড়ির সবগুলো আলো জ্বালিয়ে দেয়। রাজ ঘরে প্রবেশ করতে অন্ধকার হাতে লাইট ওপেন করতে। লতাপাতা, এই মেয়ে, কি 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 হয়েছে তোমার? গোটা বিছানার রক্ত, গলা কাটা মুরগির মতো পেটে হাত চেপে ছটপট করছে। রাজ নিজেও ভয় পেয়ে যায়। এই মেয়ে, কি কি হয়েছে? এই কথা বলছে না কেন? বনলতাকে এতক্ষণে প্রাণে জান আসে। রাজকে দেখে টুকরে কেঁদে ওঠে, বাবু সাহেব, বাবু সাহেব, আর পাচ্ছি না। রাজ বনলতাকে আগড়ে ধরে, কি হয়েছে তোমার? চোখ মুখ ফুলে গেছে কেন? আর এত রক্ত কেন? রাজ এর করা প্রশ্ন শেষ হওয়ার আগে কাইসার ঘরের বাইরে থেকে নক করে বলে, ডাক্তার রেড্ডি এসে গেছেন। রাজ বনলতাকে খেয়াল করে গায়ের একটা চাদর দিয়ে দেয়। ডাক্তার রেড্ডি রাজের পার্সোনাল ডাক্তার, রাজের ব্যক্তিগত ডাক্তার। বয়স 35 হবে। রাজেরও কিছু ব্যক্তিগত সমস্যা আছে, সেই কারণে সিঙ্গাপুর থেকে হায়ার করে নিয়ে এসেছিল এই সময়। ডাক্তার রেড্ডি ধীরে ধীরে কলকাতার বাসিন্দা হয়েছে। বাঙালি কালচার রীতিনীতি তাকে আকৃষ্ট করছে, তাই সেও এই শহরের বাসিন্দা। এখানে ইন্ডিয়ান মেয়ে বিয়ে করে সেটেল হয়ে গেছে। ডাক্তার রেড্ডি এসে বলেন, কী ব্যাপার রাজ, এত জরুরি তো? তুমি ঠিক আছো? কথাটা বলতে বলতে সামনে তাকিয়ে দেখে এক মেয়ে বিছানায় লেপটেছে। ডাক্তার রেড্ডি, আমি ঠিক আছি, কিন্তু আমার লতাপাতা ঠিক নেই, প্লিজ দেখুন না। ডাক্তার রেড্ডি কিছু না বলে চেক করে, আচ্ছা আমি দেখছি, তুমি বাইরে যাও। না, যাবো না, আমার সামনে চেক করুন। ডাক্তার রেড্ডি আর কিছু বলে না, বর্ণতা থেকে টুকটাক কথা বলে চেক করে বুঝতে পারে অ্যালার্জি থেকে এমন হয়েছে। নিজের সাথে নিয়ে আসা ইনহেলার নিয়ে
শ্বাসটা একটু কমে আসে, সাথে করে কটা ওষুধ প্রেসক্রাইব করে দেয় এবং ইমিডিয়েট একটা ইঞ্জেকশন দেয় অ্যালার্জি। রাজ আটকে ওঠে, ইঞ্জেকশন কেন, মেডিসিন দিন। আপনার আবার স্বভাব গেল না, কথায় কথায় ইঞ্জেকশন। ডাক্তার রেড্ডি বিরক্ত চেয়ে বলে, ও তুমি আর বদলালে না, নিজেও ভয় পাবে বলে পৃথিবীর সবাই ভয় পাবে। বর্ণতা নিজেই বিরক্ত। রাজ ডাক্তারকে নিজের ট্রিটমেন্টের জ্ঞান দেওয়া দেখে। ডাক্তার রেড্ডি উঠে দাঁড়াতে রাজ ভুরু কুচকে বলে, এই হলো চিকিৎসা, ব্লাড কেন বের হচ্ছে সেটা তো বললে না। ডাক্তার রেড্ডি অসহযোগে বর্ণতার দিকে তাকিয়ে বলে, মেয়েটা তোমার বিছানায় শুয়ে আছে মানে নিশ্চয়ই তোমার সাথে সম্পর্কে জড়িত, হয়তো বিবাহিত। তো সেই সূত্রে বলছে। বর্ণতার দিকে তাকিয়ে বলে, মেয়ে তোমার কপালে আসলে কি লেখা আছে আমি ভাবছি। রাজ একটু রাগী স্বরে বলে, এটা কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে গেল কি না, আমার নামে ওকে এমন বলে উস্কাচ্ছেন। এমনিতে পালাই পালাই করে আপনার কথা শুনলে আমাকে পাত্তা দিবে না। এত সব কর্ণাত শুনে বর্ণতার লজ্জায় মুখ ঢেকে কী একটা অবস্থা মনে মনে ভাবে। বর্ণতা ডাক্তার ট্রিটমেন্ট করতে এসে তার সাথে ঝামেলা, তাও আবার এই সমস্ত কথা। ওই গর্ধবটুকু তো বোঝে ব্লাড কেন বেড়েছে, কি করে বোঝাবে এই মানুষকে। ঠিকই করেছে রাজ তোমাকে, আজকে এত বছর ধরে আমি সহ্য করছি, কি করে যে করেছি ধারণার বাইরে। নেহাত তুমি ভালো ছিলে, তাই নয় তো। যাই হোক, এতটুকুতে বোঝার কথা, মেয়েটার পিরিয়ড স্টার্ট হয়েছে, এত সবের মধ্যে একটু বেশি হচ্ছে, তাই রক্তক্ষরণ। অন্তত এইটুকু তো তোমার বোঝার কথা। হাজবেন্ড হওয়া আর স্ত্রীর খেয়াল না রাখা, এটা কী ধরনের ব্যবহার। রাত ডাক্তার রেড্ডিকে বলে, ঠিক আছে, সুযোগ বুঝে খোঁচাটা মারলেন তো, ঠিক আছে, ভুলে যাবেন না আপনার বউ আমার কে হয়। এমন টাইট শিখিয়ে দিব যে উঠতে বসতে টাইট দিবে। সে আর বলতে, এমনি তো দিন রাত দেয়। যাই হোক, একটু যত্ন নিও। প্রচণ্ড অ্যালার্জি হয়েছে, এমন কোনো খাবার খেয়েছে বা কোনো ধরেছে যে কারণে শরীরে এফেক্ট পড়েছে আর গোটা শরীরে বেরিয়েছে, সেই থেকে শ্বাসকষ্ট। শোনো, এই ইনহেলারটা রেখে দাও, এই ইনহেলারটা ওকে সবসময় যখনই দেখবে শ্বাসকষ্ট হচ্ছে তখনই দিবে। আজকে অ্যালার্জি ইঞ্জেকশন দিয়েছি, ও ঘুমাবে। খুব আশা করি কাল সকালে ফোলাগুলো কমে যাবে। তবে হ্যাঁ, একটু রেস্ট দিও। আর হ্যাঁ, পিরিয়ড হয়েছে তো একটু রেস্টের দরকার। কথাটা বলে ডাক্তার রেড্ডি চলে যায়। কাইসার ডাক্তারবাবু যেতেই আসে রাজের ঘরের সামনে। স্যার, কাইসারের এই প্রেসক্রিপশনটা নাও, দরকারি ওষুধ নিও। আর হ্যাঁ, মেডিসিনের দোকানে গিয়ে কল করো। কাইসার মাথা নেড়ে চলে যায়। বাড়ি থেকে কিছুটা দূরে মেডিসিনের দোকান। কাইসার যথাযথ ওষুধ নিয়ে কল করে রাজকে। ফোন রিসিভ হতে কাইসারকে কিছু বলতে না দিয়ে নিজেই বলে, ফোনটা দাও দোকানের ওনারকে। কাইসার ফোনটা এগিয়ে দিতে রাজ গাম্ভীর্য বজায় রেখে বলে, ভালো মানের স্যানিটারি ন্যাপকিন দাও, ভালো ব্র্যান্ডের। কটা দেবো স্যার? দিয়ে দিন 20 প্যাকেটের মতো। ওকে স্যার। রাজের কথা মতো শপের ওনার দিয়ে দেয়। কাইসার বাড়ি ফিরে নক করে রাজের দরজায়। রাজ এগিয়ে এসে মেডিসিন সহ ব্যাগটা নিয়ে নেয়। কাইসার, যাও রেস্ট করো। ওকে স্যার। রাজ ব্যাগে টেবিলের উপর রেখে ঘরের দরজা বন্ধ করে দেয়। নিজের গায়ে জড়িয়ে থাকা শার্টের হাতা ফোল্ড করে এগিয়ে যায় বর্ণতার সামনে। বর্ণতা ইঞ্জেকশন দেওয়াতে চুলকানোটা কমেছে, এখন ঘুম ঘুম ভাব পাচ্ছে, কিন্তু এই অবস্থায় ভালো লাগছে না। রাজ কোনো কথা না বলে বর্ণতার গায়ে থাকা চাদরটা সরিয়ে দেয়। বর্ণতা এত সময় মুখ ঢেকে চিন্তা ও ইতির হয়। রাজকে কিছু বলবে তার আগে বর্ণতাকে পাজাকোলা করে নিয়ে নেয়। বর্ণতা লাফাতে থাকে। রাজ রাগী স্বরে হুমকি দেয়, বেশি লাফালাফি করলে ব্যালকনি থেকে নিচে ফেলে দেবো, তখন ভালো লাগবে। বর্ণতা চুপ হয়ে যায়। এই লোকের বিশ্বাস নেই, কী করতে কী দিবে। রাজ বর্ণতাকে বাথরুমে দাঁড় করে কাবার থেকে একটা জামা নিয়ে এসে বর্ণতার জন্য। বর্ণতাকে কিছু বলতে না দিয়ে শাওয়ার অন করে গা চুলকানো কমলে পেটে ব্যথা কমেনি বর্ণতা, তাই সোজা হয়ে দাঁড়াতে পারে না, কুঁজো হয়ে দাঁড়াচ্ছে। রাজ বর্ণতার কোমর ধরে সোজা দাঁড় করে নিজের সাথে এক প্রকার জড়িয়ে নেয়। বর্ণতার শরীরে সাদা চুড়িদার খড়িকের মাঝে ভিজে গায়ের সাথে লেপটে গেছে। বর্ণতা বুঝতে পেরে আঁকুবুকু করে, কিন্তু রাজের নজর বর্ণতার চোখের মাঝে, স্থির দৃষ্টি, কোনো নড়চড় নেই। গায়ে বডি সোপ দিয়ে হালকা রোলে স্নান কমপ্লিট হলো বর্ণতার। রাজ টাওয়াল বর্ণতার মাথার উপর দিয়ে হালকা মুছে দিয়ে বলে, পারবে চেঞ্জ করতে নাকি সেটাও করে দেবো। বর্ণতা স্তব্ধ, ঢোক গিলে মাথা নাড়ে, মানে পারবে। ওকে, ওই ড্রেস আছে, চেঞ্জ করো বলে বেরোয়। বর্ণতা বলে, কিন্তু বর্ণতাকে ইতস্তত করতে দেখে রাজ বলে, ওটা দিচ্ছি, চেঞ্জ করে নাও। বর্ণতা সত্যি এবার লজ্জায় মাথা কাটা যায়। রাজ সেসবে নজর না এড়িয়ে বেরিয়ে পড়ে, বিছানা থেকে বেডশিট তুলে নেয়।
কাবার থেকে নতুন চাদর নিয়ে বেচতে। বনতা দরজা খুলতে মাথা বার করে বলে, এটা তো আমার পোশাক নয়, আপনার শার্ট, আমার জামা দিন। রাজ নিজের কাজ করতে করতে বলে, ওটাই পরো, আমি ইচ্ছে করে দিয়েছি, ওটা ঢিলা আছে। তোমার সালোয়ারগুলো তো সব গায়ের সাথে সেটে থেকে এই সময় লুজ কাপড় পরতে হয়। কথাটা শেষ করে ন্যাপকিনের একটা প্যাকেট এগিয়ে দেয়। বর্ণতার লজ্জায় লাল, ও ধরো তো, লাল নীল হয়ে পড়ে হবে, আগে এটা নাও। বর্ণতা গিয়ে দরজায় আটকে দেয়। প্রায় 5 মিনিট পর আসে। রাত সব গুছিয়ে রক্তমাখা বিছানার চাদর নিয়ে। কি হলো, আজকে কি ওখানেই থাকবে নাকি বাইরে আসবে? বর্ণতা ওয়াশরুমের দরজা খুলতে রাজের হাতে চাদরখানা দেখে বলে, দিন দিন, আমি করছি। ইবা, আপনি কেন করছেন? রাজ ভুরু কুচকে বলে, সরবে নাকি তুলতে হবে? হাঁটতে পারবে? থাক, যা, যাও না, থাক। রাজ পাশ ঘেঁষে চাদরগুলো রেখে বর্ণাতাকে কোলে নিয়ে শুইয়ে দেয়। ঘুমাবে না, আমি আসছি, খেয়ে ওষুধ খাবে। বর্ণাতা রাজকে দেখে পূর্ণ চোখে। এ সাদা শার্টে রক্ত লেগে অর্ধেক ভেজা, চুলগুলো কপালে লেপটেছে। বলছি, আপনার শার্ট সহ চাদরখানি দিন, আমি কালকে। কেন, আমার কি হাত পা নেই? আমি কি আগে নিজের কাজ নিজে করিনি? অসহ্য, যেটা বোঝার সেটা বোঝো না, আর আসছে কাজ করতে, ননসেন্স। রাজ ঢুকে পড়ে ওয়াশরুমে। 20 মিনিট পর কেচে ফ্রেশ হয়ে বের হয়। রাজ নিজের চুল মুছতে মুছতে বেরিয়ে যায়। রান্নাঘরে গিয়ে গরম গরম নুডলস বর্ণতাকে খেতে বলে। বর্ণতা পেটে হট ব্যাগ চেপে ধরে। বর্ণতা অবাক হয়ে তাকিয়ে দেখে, বিরক্ত চোখে তাকিয়ে বলে, জানি আমি সুন্দর, তাই বলে এভাবে দেখবে? আগে খাও। বর্ণতা খেতে পারে না সবটা, কিছু খেয়ে রেখে দেয়। রাজ ব্যথার ওষুধ সহ কটা ওষুধ খাইয়ে দেয়। বর্ণতা আজ শুধু মানুষটার যত্ন, মুখে কিছু না বললেও মনে মনে বেশ লাগে। এসব ভাবতে ভাবতে ঘুমের দেশে তলিয়ে দেয়। রাজ নিজের ল্যাপটপে নিয়ে বসে। খিদে নেই, মনটাও ভালো নেই, কাজের মধ্যে ডুবে যায়। নিস্তব্ধ রজনী, বাইরে ঝিঝি পোকা ডাক, তার সাথে লতাপাতার না 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 করে চিৎকার। ঘেমে নেমে 100 বার। হঠাৎ চোখ খুলে নিজের অবস্থান দেখে নেয়। মনে করতে থাকে, রাজের দিকে এগিয়ে গিয়ে কষে একটা দুটো তিনটে পরপর চুম্বন এঁকে মানসিক শান্তি খোঁজা বর্ণতার নির্লজ্জ স্বপ্ন। মাঝরাতে ঘুম ভেঙে নিজের উপর ধিক্কার। ছি বর্ণতা, ছি, এক রাতে শরীর খারাপ তো তোর মাথা নষ্ট। নিজের ঠোঁট চেপে ধরে নির্বোধের মতো চেয়ে থাকে নির্লজ্জ আঁখি যুগল। পরপর কটা ঢোক গিলে নিজের দিকে তাকিয়ে ঢকঢক করে পাশের টেবিলে থেকে জল খেয়ে সারা ঘরে চোখ বুলিয়ে নেয়। ব্যালকনির দরজার সামনে মাতাল করা চোখ দুটো চেয়ে আছে একভাবে। বড়দা ভয়ে শেষ। তবে কি এটা স্বপ্ন নাকি সত্যি? নাকি ওই লোক আজও মদ খেছে? ভয়ে গলা শুকিয়ে কাট। কি হবে, মনে মনে ভাবতে থাকে। রাজ এগিয়ে এসে বর্ণতার একদম কাছে। রাজের মুখ বর্ণতার দিকে এগিয়ে। রাজের নিঃশ্বাস বর্ণতার চোখ মুখে উপচে পড়ছে। বর্ণতা বড় করে চোখ করে চাইতে রাজ বর্ণতার গালে নিজের আঙ্গুল রেখে স্লাইড করতে বলে, মুখের কি হয়েছে, কিসের লাল লাল চোখ? বর্ণতা ভয় পেয়ে সরে আসতেছে। রাজ নিজেও এগিয়ে এসে বর্ণতার দিকে মুখটা এগিয়ে এগিয়ে বলে, কি হলো, আমার উত্তর চাই, এরকম পিছিয়ে যাচ্ছ কেন? বর্ণতা কি উত্তর দেবে ভেবে পায় না, কেননা এই মানুষকে ভালো করে চেনে। এখন মাঝরাতে ঝামেলা বাজাবে নিঘাত, তাই দুপুরে পুরো ঘটনা চেপে যায়। না, তেমন কিছু না, অ্যালার্জি বেরিয়েছিল তো এই জন্য। আমার চোখের দিকে তাকাও লতাপাতা। বর্ণতা কিছুতেই তাকায় না, মাথা নিচু করে থাকে। তাহলে কি আমি ধরে নেব মিথ্যে বলছো? বর্ণতা মনে জোর নিয়ে রাজের চোখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, অ্যালার্জি 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 কেন? রাজ বাঁকা হেসে বলে, কাহিনী কি কিছু লুকাচ্ছ মনে হচ্ছে? মাঝরাতে কি শুরু করলেন বলুন তো? এখন যদি বলি আমার গালে কেউ কষে চুমু খেয়েছে, তাহলে কি আপনি সেটা বিশ্বাস করবেন? রাজ নিজের চোখগুলো একই রকম বর্ণতার দিকে তাক করে বলে, কার এত বড় সাহস যে রাজের সম্পত্তিতে মুখ দেবে? এই মুখটাই ভেঙে দেবো। মুখ সামলে কথা বলুন, আমি কারো সম্পত্তি নই। তোমার ভাগ্য বলো মুখ সামলে আছি, যদি মুখটা না সামলাতে পারতাম তাহলে এতক্ষণে অনেক কিছু করতাম। ছি, কি নির্লজ্জ। আপনার মুখে কি কিছু একটা দেখছেন আমার শরীরটা খারাপ? ছাড়ুন, আমার ঘুম পেয়েছে, আপনার এই সমস্ত ফালতু বকবক শোনার সময় আমার কাছে নেই। কথাটা বলে রাজের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। রাজ দাঁতে দাঁত চেপে বর্ণতার হাতটা চেপে ধরতে বর্ণতা চেঁচিয়ে ওঠে। রাজ হাত ছেড়ে বর্ণতার দিকে ভুরু কুচকে তাকিয়ে কি মনে করে যেখানটায় ধরেছিল সেখানটায় পরখ করে দেখে হাতটা প্রচণ্ড ডিপভাবে কাটা। রাজের চোয়াল শক্ত হয়ে দাঁত চেপে বলে, এটা কি, এটা কি করে হয়েছে, হাতটা কত? বর্ণতা লুকোতে বলে, তেমন কিছু না, পড়ে গিয়েছিলাম। আমাকে মিথ্যে বলছো? মিথ্যে কথা
লতাপাতা আমার আর যাই হোক না কেন মিথ্যে সহ্য করতে পারি না। বিশ্বাস করুন, আমি পড়ে গেছিলাম, কাচের উপরে পড়ে গিয়ে হাতে লেগেছে। অনেক দিন আগেরকার এখনো অবধি একই আছে। আমার কেন যেন মনে হচ্ছে তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ। কি লুকাচ্ছ তুমি আমাকে বলতে পারো? যদি আপনার থেকে কিছু লুকানোর হতো আমি নিজেকে লুকাতাম, বুঝতেন? আমি নিজেকে লুকাতাম আপনার মতো নিকৃষ্ট মানুষের সাথে সারা জীবন থাকার থেকে ভালো আমি নিঃসঙ্গ থাকতাম। কথাটা রাজের গায়ে লাগলো। রাজ এক দৃষ্টিতে বর্ণনার দিকে তাকে বলে, নিজের দুর্বলতা কখনোই কারোর সামনে প্রকাশ করতে নেই। এটা এখন বুঝি আমি। কিন্তু আমি ভুল। আমি তোমার কাছে প্রকাশ করে ভুল করছি। তাই তো প্রতিনিয়ত আমাকে আঘাত দিচ্ছ। আমি যদি নিকৃষ্ট হতাম তোমার চোখে, দুনিয়ার সব থেকে বাজে মানুষ হতাম। তাহলে যখন তোমার এতটা শরীর খারাপ কেন, আম- আগে আমার কথা মনে পড়লো কেন? পড়লো লতাপাতা, আমার মতো নিকৃষ্ট মানসিকতা। তুমি জানো আজ তোমার শরীর খারাপ শুনে আমি ঠিক থাকতে পারিনি। আমি কিভাবে অফিস থেকে বাড়ি এসেছি একমাত্র যা আমি জানি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল, খুব গুরুত্বপূর্ণ একটা ডিল ফাইনাল হওয়ার কথা। সব সেরে এসেছি শুধুমাত্র তোমার জন্য। কিন্তু দেখো, তোমার কাছে আমি দুনিয়ার সব থেকে নিকৃষ্ট। এখন হয়তো আমার মূল্য তুমি বুঝবে না, কিন্তু দেখো, আমি হারিয়ে যাওয়ার পর গুরুত্ব বুঝবে ঠিকই। হয়তো তখন আমি থাকবো না তোমার সেই গুরুত্ব আগলে নেওয়ার জন্য। রাজের এমন ঠান্ডা সুরের কথায় বর্ণতা কিছুটা থতমত খেয়ে গেলেও কিছু বুঝতে দেয় না। বর্ণতাকে বলে, দেখুন বাবু সাহেব, আমি জানি আমাদের কোনো বিয়ে হয়নি। আপনি মিথ্যে অজুহাতে বাড়িতে থাকতে দিচ্ছেন, কিন্তু একবার ভেবে দেখুন আমার সাথে আপনার ভাবে যায় না। আপনি একটা রাজ বর্ণতাকে ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়, ঘরের লাইট নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে বলে, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। বর্ণাতা কথা কমপ্লিট হওয়ার আগে রাজ একটা মদের বোতল নিয়ে ব্যালকনিতে চলে যায়। বর্ণাতার কেন যেন ব্যাপারটা একদম ভালো লাগছে না। রাজ যে বর্ণতাকে এড়িয়ে চলছে সেটা স্পষ্ট বোঝা গেল। রাত চলে যেতে বর্ণতা কেমন মন খারাপ করে লাগলো। এমনিতে বর্ণতা ওয়াশরুমে যাওয়া দরকার, তাই সে ধীরে উঠে দাঁড়ায়। ধীর পায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এবার ব্যালকনিতে যায়। এবার উকি দিতে নজরে পড়ে রাজ সবেমাত্র বোতলের মুখটায় সামনে ধরছে। এমন সময় বড়তা এগিয়ে এসে কোনো দিকে না থেকে ওই বোতল রাজের হাত থেকে কেড়ে নিয়ে এক আছাড় মারে। রাজের দিকে আঙুল তাক করে বলে, লজ্জা করে না দিনের পর দিন মদ খেয়ে মাতলামো করতে? আমি সব বুঝেছি আপনার চাল। আপনি মদ গিলবেন, গেলে আমার কাছে আসার চেষ্টা করবেন, তাই না অসভ্য পুরুষ? রাজের এবার সত্যি সত্যি রাগ হয়। প্রথম কথা, বর্ণতা ওরকম কথা। দ্বিতীয়ত, বোতলটা হাত থেকে কেড়ে নিয়ে নিচে ফেলে দেওয়া, সব মিলে রাজের মাথায় আগুন জ্বালাতে সক্ষম হয়। রাজ চোখ বন্ধ করে হাত দুটো মুখে করেও শান্ত স্বরে বলে, বনতা ঘরে যাও। বনতা স্থির করেছে যাবে না। রাজের সামনে হাতে হাত রেখে বলে, যাব না। কি করবেন? আমিও দেখছি কি করবেন। উম, উম, যাব না। আমি খুব বুঝেছি আপনার মতলব। কেন আমাকে এই বাড়িতে টেনে এনেছেন? কেন আপনার ঘরে আমাকে নিজের বউ বানিয়ে রেখেছেন? খুব বুঝতে পেরেছি। রাজ এবার আউট অফ কন্ট্রোল হয়ে যায়। মুখে কোনো কথা না বলে পাশের ব্যালকনিতে চোখ যায়। সেখানে অপু স্থির দৃষ্টিতে চেয়েছে। রাজের নজর বর্ণতার দিকে যায়, যে কিনা হাতের উপর হাত রেখে রাজের দিকে তাকিয়েছে। পরনে রাজের শার্ট, চুল খোলা। যদিও রাজের জামা বর্ণতার হাঁটু অবধি রয়েছে, বর্ণতা তবুও রাজের মাথা 404 ডিগ্রি গরম হয়ে গেছে। কোনো কিছু না ভেবে বর্ণতাকে এক টানে ঘরের ভিতরে ঢুকে ধপ করে ব্যালকনির দরজা এঁটে দেয়। বর্ণতা কিছু বুঝে ওঠার আগে বর্ণতা মুখ চেপে ধরে বলে, যেটা আমার সেটা সবাইকে কে দেখাবি? তুই কোন সাহসে ব্যালকনিতে গেছিলি? বর্ণতা পুরো ভয় পেয়ে যায়। ভেবেছে হয়তো দামি মদের বোতল ভেঙেছে বলে তেজ যাচ্ছে, কিন্তু না। ভাবনার মাঝে রাত চিৎকার করে বলে, কোন সাহসে এই পোশাক পরে তুই ব্যালকনিতে গিয়েছিস? অপু তোকে চোখ দিয়ে গিলে গেছিল। আমার জিনিসে অন্য নজর আমি বরদাস্ত করবো না। নাকি অপুকে পছন্দ? অপুকে দেখাতে গেছিল বল? কথাটা বলে আরও চাপ প্রয়োগ করলো। বর্ণতা ব্যথায় কেঁদে উঠে। বুঝতে পারেটা না নিজের দোষটা, তবে রাজের কথায় শেষ হলেও বুঝতে পারে যে এই অবস্থায় ব্যালকনিতে যাওয়া ঠিক হয়নি। কিন্তু বর্ণতার তো সেসব মাথাতে ছিল না। কি করে বোঝাবে এই লোককে? নিজের হাত দিয়ে রাজের হাত নিজের গালের থেকে সরাতে চায়। অনেক কষ্টে বর্ণতা ছাড়াতে সক্ষম হয়। রাজ এখনও কাঁপছে তরতর করে। বর্ণতাকে বিছানায় ধাক্কা মেরে বর্ণতার উপর নিজের অর্ধ শরীরে ভর ছেড়ে দিয়ে শান্ত কিন্তু গম্ভীর স্বরে বলে,
একটা ছেলে হয়ে একটা ছেলের চোখের ভাষা বুঝি। ওই অপু তোর উপর নজর রাখছে, হয়তো তোকে মনে হচ্ছে। শুনে রাখ, আমার ভাই হলো, তোকে কিন্তু আমি ছেড়ে দেবো না, জানে মেরে দেবো। কথাটা নিজের মাথাটা ঢুকিয়ে রাখ। নিজের রূপের জালে ওকে যদি আশকারা দিছিস, তবে তোকেও খুন করব। এই বাড়িতে আছিস মানে অন্য পুরুষের সাথে ঢলাঢলি আমি রাজসিংহানিও পছন্দ করব না, জানে দিয়ে মেরে দেবো। চিনিস আমাকে? আমার আগের রূপ ফিরিয়ে আনতে বাধ্য করিস না। তোর সাথে ভালোভাবে কথা বলছি, তোর যত্ন করছি, সবটা হজম করে নিচ্ছি, মানে এই নয় রাজ পাল্টে গেছে। আমার ভিতর পশুটাকে আর জাগিয়ে তুলিস না। কথাটা শেষ করে রাজ আর এক মুহূর্ত ঘরে থাকে না। ঘরের দরজা বাইরে থেকে লক করে বেরিয়ে যায় ঘর থেকে। আর অন্যদিকে অপু মহা আনন্দ পেয়েছে রাজের চোখে বর্ণতাকে হারানোর ভয়। অপু এটারই সুযোগ, বাবার মৃত্যুর কেস ওপেন করবে। অপুর সন্দেহ যদি ঠিক হয়, তবে হ্যাঁ হ্যাঁ। কী ব্যাপার মহারানী, আজ ঘর থেকে বের হচ্ছে না? কি মনে করেছেন ঘরের ভিতরে ঢুকে থাকলে বুঝি মুখের সামনে খাবার এনে দেব? বর্ণতা ঘর থেকে বেরোনি, তারও কারণ আছে। গতকাল রাতে ঘর থেকে বেরিয়ে গেলে ঘর লক করে গিয়েছিল। রাত সকালে ফিরে দরজা বন্ধ করে সোফাতে বসে একনাগাড়ে ল্যাপটপে কাজ করছিল। বর্ণতার দিকে তাকানি, কোনো কথা বলার প্রয়োজন বোধ করেনি। বর্ণতা যদিও গতরাতে একা শান্তিতে শোয়ার থাকলো, বর্ণতায় কেন জানি না রাজের চিন্তায় ঘুমাতে পারেনি। হঠাৎ বুকের ভিতর মাঝে খারাপ লাগা অনুভব করেছে। কেন হচ্ছিল তার জানে না। সেই থেকে বারবার সোফায় নজরে গেল, রাজের নজর একবারের জন্য বর্ণতার দিকে ঘোরেনি। সে এক দৃষ্টিতে ল্যাপটপ ঘেঁটে চলছে। আর এমন সময় বাইরে থেকে মালিকা দেবীর কথা। বর্ণতা সকাল সকাল আজ স্নান করে বসে রয়েছে, সালোয়ার পরা আছে, গায়ে ওড়না জড়িয়ে। দরজা খুলে দিতে মালিকা দেবী ঘরের ভিতরে উকি না মেরে বর্ণতাকে এরকমভাবে বলতে থাকে, ম্যাডাম আপনি যান, আমি যাচ্ছি। তাড়াতাড়ি এসো, রান্নাগুলো করতে হবে, আজকে অনেক কাজ আছে, গেস্ট আসবে বাড়িতে, আসছি। বর্ণতা রাজের দিকে না থেকে ঘর থেকে বেরিয়ে যায়। রান্নাঘরে গিয়ে রান্না বসাতে পেছন থেকে কেউ এসে গ্যাসটা বন্ধ করে দেয়। বর্ণতা পিছু ফিরবে তাকাতে রাজ অন্যদিকে ফিরে বলে, তুমি আমার বউ, কোনো কাজের লোক নয়। যে যখন পারবে তখন অর্ডার করবে, আর সেই অর্ডার মানতে তোমাকে নিজে এসে রান্না করতে হবে। এই মুহূর্তে ঘরে যাও, ভুলে যেও না যে গতকাল রাতে মরতে বসেছিলে। কিন্তু কি হলো রাজ, তুমি রান্না করে বেটা কি লাগবে বলো, আমি দিচ্ছি। কিছু লাগবে না দিতন, বউ লাগবে, বউ নিতে এসেছি। স্বপ্না দেবী নিজের রাগ কন্ট্রোল করে রাজের দিকে তাকায়। ইয়ার্কি, সকাল সকাল ইয়ার্কি করছো? মোটেও না, কোনো ইয়ার্কি করছে না। আমার বউ লাগবে, বউ নিতে এসেছে। তাছাড়া নতুন বউ হাত পুড়িয়ে রান্না করবে। আর কাজের লোকগুলো কোথায়? এত টাকা মাইনে দিয়ে এতগুলো কাজের লোক রেখে তাহলে উপায় কি যদি আমার বউকে রান্না কোথায়? বারে, আমি তোমার সকল বউকে বউ বলে মানি না তো? ওকে রান্না করতে হবে, কাল যেরকম রান্না করেছে সেরকম আজকেও রান্না করবে। আর তাছাড়া আজ গেস্ট আসবে বাড়িতে ফরেন থেকে। রাজ বর্ণতার হাতটা আঁকড়ে ধরে বলে, আমার কথার বাইরে গেছো তার মানে? আঙ্গুলে কাটা এই রান্নার কারণে? তুমি রান্নাঘরে এসেছিলে, আমার কথা অমান্য করে ঘরের চৌকাট পেরেছ, এর ফল কী হতে পারে ভেবেছ? বর্ণতা ঢোক গিরে। স্বপ্নাদেবী মজা পায়, আগুনে ঘি ঢালছে। হ্যাঁ, প্রচুর রান্না করেছে। কত রান্না করছে। আবার আমরা তো কেউ বাড়িতে ছিলাম না, শুনলাম অপুকে নাকি নিজে হাতে বেড়ে খাইছে। অপু তৃপ্তি সহকারে খেয়েছে তোর কল বউয়ের রান্না। রাজ কথাগুলো শুনে নিজের চোখের পাতা ঝাপটে বর্ণতার হাত ধরে বলল, খাওয়াতেই পারে দেওর হয়। আমার ভাই, বর্ণতা তো সম্পর্কে ভাইয়ের মতো হবে তাই না? খাওয়াতেই পারে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু কথা হলো, ওকে রান্না করতে কে বলেছে? নিশ্চয় অর্ডারটা তুমি করেছিলে দিদুন। এসব কথা ছাড়ুন না, বড়টারা বলতেই পারে। তাছাড়া আমি তো, রাত চিৎকার করে বলে, তাছাড়া আমি তো কাল মরতে বসেছিল, ভুলে গেছিস? কে বলেছিল সবার কথা শুনতে? আমি কি বসে থাকবো বাড়িতে কাজ বাজ ছেড়ে দিয়ে? কি আমার বউয়ের উপর কখন কে নির্যাতন করছে সেটা দেখার জন্য? মোটেই বসে থাকবো না। তাহলে কে বলেছিল আমার কথা অমান্য করে রান্নাঘরে আসতে? বরং তার নিজের হাত রাজের হাত থেকে ছাড়াতে বলে, এত চিৎকার করছেন কেন? আমি কি বিছুটি পাতা যে তোর আশেপাশে ঘুরলে তোর চুলকায়? হাত ধরছি, এই মুহূর্তে আমার সাথে ঘরে যাবি। রান্না হলে হলো, না হলে না, তোর দেখার বিষয় না। কথাটা বলে রাজ বর্ণাতাকে টেনে নিয়ে যাবে, পেছন থেকে স্বপ্নাদেবী বলে, করে নাও করে নাও, তল্লাই দিয়ে নাও। আর তো কিছু ঘন্টার ব্যাপার। এরিনা আসছে রাজ, এরিনা আসছে বাড়িতে আজকে। কত বছর পর জান ফিরে আসবে।
রাজ ঘুরে দাঁড়িয়ে বলে, তুমি কি চাইছো দিদুন আমি বাড়ি থেকে বেরিয়ে যাই? না মানে বাড়িটাকে তো লঙ্গরখানা করে ফেলেছো, যে যখন পারছে উঠে আসছে, আমি তো কাউকে বরদাস্ত করবো না। রাজ তুমি ভুলে যাও না তুমি কার সম্বন্ধে কথা বলছো, এই নার সাথে বিয়েটা কিন্তু তোমার মা ঠিক করেছিল। এই জায়গাতে রাজ চুপ করে যায়, কোনো কথা বলে না। আর এমন সময় বনতা রাজের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে এক ছুটে চলে যায় ঘরে। রাজ ঘরে আসতে বনতা চুপ করে বসে আছে বিছানায় একপাশে গিয়ে। তাতে বনতা বলে, ঠিক এই কারণে আমি এখানে থাকতে চাই না। আপনি বুঝতে পারছেন আমার মনের ভেতরে কেমন কেমন ফিলিংস আছে, আমি আপনাকে বোঝাতে পারবো না, কিন্তু বিশ্বাস করুন ওই মেম সাহেবের নাম শুনলে বুকের ভেতরটায় যেন খালি খালি লেগে। আমি তার জন্যই না আপনার কাছে যেতে চাইছি না হয়তো। কি বলছো? বুঝতে পারলাম না। কি বিড়বিড় করছো লতাপাতা? বর্ণতা হুঁশ ফিরে চোখের জমা জলটা লুকিয়ে বলে, কিছু না বাবু সাহেব। আজ তো আপনার খুব আনন্দের দিন তাই না? আপনার পুরনো প্রেমিকা ফিরে এসেছে বাড়িতে, উৎসব হওয়ার কথা। আপনি বরং আমাকে মধুদের বাড়িতে দিয়ে আসুন। আমি চাই না আমার জন্য আপনার এনজয়মেন্ট নষ্ট হোক। আর তাছাড়া মেম সাহেব, রাজ ভুরু কুচকে কিছু একটা ভেবে বলে, ইউ আর জেলাস, মানে জেলাস ফিল করছো? তবে আমার জন্য হোয়াট? সামথিং সামথিং কিছু ফিলিংস হচ্ছে না? আহ, মানে কালকে শরীর খারাপ হওয়ার পর কেমন বিহেভ করছো তাই আর কি। বর্ণতা হেসে বলে, আমি মেয়ে, ওরকম অন্যের জিনিস ছিনিয়ে নিতে পারি না। এই প্রথম এই বাড়িতে এসেছিলাম সেদিনে আমাকে মালিকা ম্যাডামের ছেলে, মানে আপনার ভাই আমাকে বলেছিল আপনার মনে অন্য একজন আছে, তার নাম এরিনা। তার ছবিও দেখেছিলাম কোথাও, কিন্তু সেই কোথায় আমি কোথাও। অসম্ভব সুন্দরী, ফর্সা, লম্বা কোঁকড়ানো চুলগুলো খুব সুন্দর, আপনার সাথে মানাবে। রাজের যেন কথাগুলো সহ্য হয় না। বনতার দুই কাজ চেপে বলে, আজকে বাড়িতে আসি শুধুমাত্র তোর শরীর খারাপ বলে। কে এলো কে গেল তার জন্য নয়। মাথা থেকে উদ্ভট চিন্তা ভাবনাগুলো বাদ দিলে ভালো হয়। বনতা রাজের চোখের দিকে তাকিয়ে বলে, বাবু সাহেব কথাগুলো আমাকে ভুলানোর জন্য বলছেন। জানেন এখন আপনার চোখ মুখ দেখে বুঝতে পারি, হয়তো আপনাকে বুঝতে পারি, তবে পুরোটা নেই। কিন্তু কিছুটা, যতটুকু আমার চোখে পড়েছে ততটুকুতে, এতটুকুতে বুঝেছি এই নামক মেয়েটা একটা সময় আপনার অনেকটা জুড়ে ছিল, হয়তো আছে। তার উপর জমানো অনুভূতিগুলো আপনি ভোলার চেষ্টা করছেন, আর তার কারণে হয়তো আমাকে আঁকড়ে ধরতে চেয়েছেন। কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব। আপনি আমাকে সেদিন বিক্রি হওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন, তার জন্য আমি আপনাকে সাহায্য করব। বলুন কী করতে হবে? নাটক, মিথ্যে বউয়ের নাটক আমি করতে রাজি আছি। রাজ অবাক হয়ে তাকিয়ে থেকে বর্ণতার দিকে, যেন বর্ণতার ভিতরের সত্তাকে পড়ার চেষ্টা করছে। কিন্তু রাজ ব্যর্থ মুখে বলে, তুমি কি পাগল? না মানে যতটা তোমাকে ছোট ভেবেছিলাম তুমি ততটা না। যতই আমাকে মুখে বউ বলুন না কেন, আমি তো জানি আপনি আপনার মায়ের দেওয়া কথা রাখবেন। আপনি আপনার মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করবেন। তবে আপনি কেন আমার সাথে মিথ্যে নাটক করলেন সেটাই বুঝলাম না, বুঝতে চাই না। এটাও হতে পারে আপনি মানুষের কথার হাত থেকে আমাকে আগলে রাখতে এত বড় কাজ করছেন। তবে বাবু সাহেব আমি চাই না আমার জন্য। রাজ রাগের মাথায় বিছানায় থাকা বালিশটা নিচে ফেলে দেয়। এত এত কথা কে বলছে? কে বলছে এসব কথা? আমার লাইফ আমার রুলস। কে বলছে আমার ইতিহাসকে তোমার সামনে তুলে ধরতে? ওই অপু, ওকে তো আমি বনতা বেগতিক দেখে রাজকে পিছন থেকে জাপটে ধরে, নিজের দিকে জাপটে ধরে বলে, প্লিজ প্লিজ শান্ত হন, এমন করবেন না, প্রেশার ফল করবে আপনার। আমায় আমায় অপু কিছু বলেনি, সবটা দিদুন বলছে। সবটা জানি আমি। আমি বুঝেছি আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি কারণে আপনাদের বিচ্ছেদ। তবে চিন্তা করবেন না, আমি সাহায্য করব আপনাদের। আমি একত্রে আনার চেষ্টা করব। বনতা, তবে আমার একটা লাস্ট কথা শুনে রাখো। বনতা কিছুটা অবাক হয়ে তাকায় রাজের দিকে। এর দিকে হঠাৎ বনতাকে আজ অবধি নাম ধরে ডাকা মানুষ নাকে না, সে লতাপাতা বলেই ডাকে, যতই রেগে থাকুক না কেন। বনতা অস্বীকার করতে পারবে না, রাজের মুখে লতাপাতা শুনতে ওর নিজেরও খুব ভালো লাগে। রাজ নিজের থেকে বর্ণতাকে ছাড়িয়ে ড্রয়ার থেকে একটা কাগজ বের করে বর্ণতা হাতে দেয়। বর্ণতা কিছু বোঝার আগে রাজ বলে, নাও পড়ে নাও, এটা কিসের কাগজ? বর্ণতা কিছুটা কৌতূহলবশত কাগজ পড়ে দেখে প্রচণ্ড অবাক। বর্ণতাকে অবাকের সহিত কাগজটার দিকে তাকাতে দেখে রাজ বাঁকা হাসে। বর্ণতার হাত থেকে কাগজটা এক প্রকার কেড়ে নেয়। এটা এটা কি সত্যি বাবু সাহেব?
রাজ ইনোসেন্ট ফেস করে বলে, কেন মিথ্যে মনে হওয়ার কারণ কি? সবটাই সত্যি তোমার মনে পড়ে সেদিনের কথা, যেদিন তুমি প্রথম আমার সাথে হোটেল রুমে ছিলে? বর্ণতা মাথা নাড়ে, মনে আছে। কিন্তু সেদিন যখন তোমায় আমার সাথে নিজের বাড়িতে নিয়ে আসতে চেয়েছিলাম, সেদিন একটা কাগজে সই করে নিয়েছিলাম, মনে আছে? বর্ণতা অনেক ভেবে বলে, হুম, মনে হয় সেটা তো ছিল এগ্রিমেন্ট আমার মামার থেকে আমাকে নিয়ে টাকা দিয়ে আপনার রক্ষিত হওয়ার জন্য। রাজ হো হো করে হেঁটে, ও স্টপ বর্ণতা, স্টপ, আমি হাসতে হাসতে মরে যাব। বর্ণতা বিরক্ত হয়ে বলে, আমি আপনাকে হাস্যকর এমন কিছু বলিনি, যেটা জানি সেটাই বললাম। ভুল জানতে, আমি ছেলেটা খতরনাক হলে চরিত্রহীন নই। বর্ণতা বিরক্তির সাথে বলে, সেই কারণে হোটেলের রুমে নিত্য নতুন মেয়ে লাগতো আপনার? সে তো তুমি আমার সাথে ছিলে। আমি কি তোমায় বাজে স্পর্শ করছি? করিনি তো। তাহলে তুমি হয়তো মিথ্যে কথায় কান দিচ্ছ কেন? আমি এমন একটা মানুষ যাকে আজ অব্দি কেউ ছোঁয়ার সাহস দেখাতে পারেনি। আমি নিজের থেকে তোমার কাছে ধরা দিয়েছি। প্রথম দেখায় মায়া কাজ করলো, তোমার নামের সাথে নিজের নাম জড়িয়েছি, যাতে তোমার নাম খারাপ নয়। আর তুমি কি না আমায় অন্যের জন্য ছেড়ে দিতে চাইছো? তুমি যদি আমায় একটু আগলে নিতে, আমি তোমার জন্য পুরো দুনিয়া ছাড়তাম, এই মরণপুরি। কিন্তু তুমি সেই বর্ণতা ভাবেনি সত্যি সত্যি বিয়েটা হয়েছে। নিজেই নিজের মনে সাথে লড়ে চলছে অহেতুক। বর্ণতাকে চুপ থাকতে দেখে রাজ পিছু ফিরে তাকাতে দেখে কাঁদছে বর্ণতা। রাজের দিকে নজর স্থির। রাজ কিছু বলল না, বর্ণতাকে নিজের হালে ছেড়ে ঘর থেকে বেরিয়ে যায়। বর্ণতা কান্নার স্বর বলে, গরিব হতে পারি, কিন্তু স্বামী নিয়ে, সংসার নিয়ে আমারও অনেক স্বপ্ন। বাবু সাহেব, আমি কখনো বিশ্বাস করিনি যে আপনি আমাকে বিয়ে করছেন এই কথাটা, কিন্তু আজ যখন প্রমাণ দেখালেন, এখন অবিশ্বাসের আর কোনো রাস্তাই যে খোলা নেই। এতদিন বাবা মা ছাড়া মাথার উপর তেমন কাউকে পাইনি, পেয়েছি তাও অবহেলা, অনাহারে মানুষ হয়েছি। এতটা পথ এসেছি, এখন আপনার মতো একটা মানুষকে পেয়েছি, যাকে কিনা সবসময় অবহেলা করে এসেছি, আর সেই মানুষটা নাকি আমাকে যত্ন সহকারে আগলে রেখেছে। আর আজকে জানতে পারলাম আসলে আপনি আমার স্বামী। আমার ভুলের কি ক্ষমা হয় না? রাজ কিছু একটা ভেবে মনে মনে কুড়ে হাসে, একটু রুডলি বলে, না, এখন আমার কাছে অপশান দিয়েছো তুমি, এখন আর পুরনো বিয়ে তো মন নেই। বর্ণতা নিজের চোখের জল মুছে রাজার হাত ধরে নিজের দিকে ফিরিয়ে এনে, এই যে দেখুন কান ধরছি, আপনি যদি বলেন উঠবোস করবো, তবু প্লিজ রাগ করবেন না। আমি সত্যি বুঝিনি হঠাৎ করে আপনার আমাকে ভালোবাসার কথা শূন্য ভালোবাসা ফেলা এইভাবে মেনে নিতে পারিনি। আমার খালি যেন মনে হচ্ছে আপনি আমার সাথে মজা করছেন। বিশ্বাস করুন, আমি আপনার চোখে আমার জন্য কিছু একটা দেখেছিলাম গতকালে, যখন আমি বিছানায় খারাপে কাতরাচ্ছিলাম। বিছানার আপনি সারাটা রাত আমার যত্ন করছেন, সারাটা সময় আমার পাশে দেখেছেন। আমি কাল মনে মনে এটাই শিখছিলাম, সত্যি যদি এই মানুষটা আমার স্বামী হতো, আমি আপনাকে মাথায় করে রাখতাম। বিশ্বাস করতেই পারেননি। আপনি আমাকে রেজিস্ট্রি পেপারে সাইন করে নিয়েছেন, যেটা মেনে নিতে পারিনি। আমি ভেবেছিলাম আপনি আপনার বাড়ির লোকের কাছে মিথ্যে বলে আমাকে আপনার কাছে রাখতে চেয়েছেন। তাই তো দিদুন যখন বলেছে আপনি যাকে ভালোবেসে পছন্দ করেন, তাই তো আমি আপনাকে তার কাছে। রাজ বর্ণতার চোখের জল মুছে না। বর্ণতার দিকে না দেখে কাইসারকে ফোন করে বলে, কাইসার, গাড়ি বের করো, বেরোতে হবে, অফিসে অনেক কাজ আছে। বর্ণতা অবাক হয়, আজ এতটা কাঁদার পরেও রাজ একবারের জন্য বর্ণতার চোখের জল মুছে নেই, কান্না বন্ধ করতে বলেনি। অফিসে যাবে এটা শুনে বর্ণতা দুটো ফাঁকা ঢোক গিলে, আপনি আপনি না বললেন অফিসে যাবেন না, আজ ঘরে থাকবেন? রাজ কোনো কথা না শুনে নিজের কভার থেকে জামা বের করে রেডি হতে থাকে। বর্ণতা এগিয়ে এসে রাজের সামনে দাঁড়িয়ে জামার বোতামগুলো খুলতে খুলতে বলে, কোথাও যাওয়া হবে না আপনার, কোথাও যাওয়া হবে না। আপনি শুনতে পাচ্ছেন? এক্সকিউজ মি, আমি কোথায় যাব না যাব তার হিসাব আমি অবশ্যই সেই হিসাব আমাকে দিয়ে দিতে হবে। আমি আপনার বউ, যেটা কিছুক্ষণ আগে জানতে পেরেছি। তো বউয়ের সারাদিন যত্ন রাখবেন, খেয়াল রাখবেন, এখন থেকে কোথাও নড়বেন না, আমার চোখের সামনে থাকবেন। রাত চোখ দুটো ছোট ছোট করে বলে, হঠাৎ বউগিরি দেখাতে শুরু করলে যে? না মানে, কিছুক্ষণ আগেই তো অবধি আমি এতটা অসহ্যকর, নির্লজ্জ, এটসেট্রা কত কিছুই তো, এখন বউগিরি? রাজার বর্ণতার কথার মাঝে ঘরের বাইরে থেকে স্বপ্নাদেবী হাঁক পড়ে, রাজ, কি হলো? দিন দুপুরে ঘরের দরজা বন্ধ রেখেছ? দরজা খোলো, কথা আছে তোমার সাথে। বর্ণতা এগিয়ে গিয়ে দরজা খুলতে স্বপ্নাদেবী মুখটা একটু বেঁকিয়ে বলে, অসহ্য, নিজের তো শরম নেই, বাড়িটাকে কি বানিয়ে রেখেছ বদমেয়ে।
মাথায় সবসময় বদমাইশি বুদ্ধি চলছে না? এইভাবে আমার নাতিকে হাত করছো বেয়াদব মেয়ে একটা। যাও এই ঘর থেকে, আমি এখন আমার নাতির সাথে কথা বলবো। মহানতা ঘর থেকে বেরিয়ে যাবে এমন সময় স্বপ্নাদেবী বলে, রাজ, আজকে এই নিয়ে এসেছে, তুমি বিকেলে ওকে আনতে এয়ারপোর্টে যাবে। আমি আর কোনো কথা শুনতে চাই না, তুমি যাচ্ছ বেশ। মহানতার যেন হঠাৎ করে পায়ের রক্ত মাথায় উঠে যায়, দাঁতে দাঁত চেপে যেতে ফিরে এসে স্বপ্নাদেবীর দিকে একবার তাকিয়ে রাজের সামনে গিয়ে বলে, আজ বিকেলে আমি মধুদের বাড়িতে যাব, আর আপনি আমাকে নিয়ে যাবেন ওখানে, আমার সাথে থাকবেন, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বাড়ি আসবো, বুঝছেন? কথাটা কান খুলে শুনে রাখুন, বিকাল থেকে রাত অবধি পুরোটা সময় আমার। এর মধ্যে কে কাকে আনতে যাবে সেটা আমি দেখি। এই মেয়ে, তোমার সাহস কী করে হলো আমার মুখের উপর কথা বলা? দুদিনের মেয়ে। দেখুন দিদুন, আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলছি, আর তাছাড়া আপনিও নিশ্চয় চাইতেন না আপনার বর কোনো পরনারীকে আনতে যাক, তার সেবা করুক। এটা নিশ্চয় আপনিও চাইতেন না, তাই না? তাই আমি তো আজকালকার মেয়ে, আমি কি করে চাই বলুন তো, যে আমার স্বামীকে আমাকে বাদ দিয়ে অন্য মেয়ের পেছনে সময় নষ্ট করুক? স্বপ্নাদেবী যেন অবাক হয়, কিছুক্ষণ আগেই তো এই মেয়েটি ছিল বোবা, হঠাৎ করে মুখে এত কথা ফুটছে। তো শুধু স্বপ্নাদেবী নয়, অবাক হয়েছে রাজ। বর্ণাতে এতটা পরিবর্তন থেকে অবাকের শেষ সীমানায় পৌঁছে নিয়েছে। তার মানে রাজ ঠিক ধরেছিল, বর্ণাতার জেলাস একটু আটটু না, প্রচণ্ড জেলাস। যখন থেকে জানতে পেরেছে বর্ণতা আর রাজ সত্যিই হাজব্যান্ড ওয়াইফ, তখন থেকে যেন পরিবর্তন। নট ব্যাড, রাজ মনে মনে বলে, এত সহজে তো ধরা দেব না, আর একটু পরখ করা যাক সত্যি চেঞ্জ হলো নাকি এটা কোনো নাটক। রাজকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে স্বপ্নাদেবী একটু কড়াসার বলে, কি হলো রাজ, তুমি কি বলছো না? তুমি কি আমার কথা শুনবে না? রাজ কিছু বলবে তার আগে বর্ণতা বল, উনি কি বলবে? আমি যেটা বলছি সেটাই হবে। বউয়ের কথা না শুনে রাতে ঘরে জায়গা হবে না বলে দিলাম। রাজ স্পিচলেস, বেচারা শখ খেয়েছে। এই মেয়ে, তোমার লজ্জা হয় না? এত ফটো ফটো করছো, কিছুক্ষণ আগেই তো বোবা ছিলে, মুখে কোনো কথা ছিল না, এখন এত কথা বলছো আর বরবার করছো। আদৌ কি সত্যি তোমাদের বিয়েটা হয়েছিল, নাকি এখানে পুরোটা সাজানো নাটক এই বাড়িতে খুঁটি গেড়ে বসার জন্য? স্টপ দিদুন, এই ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না। এই নাকি আমি না আনতে গেলে বাড়িতে অনেক গাড়ি আছে, অনেক মানুষ আছে, অপুকে পাঠিয়ে দেবো, অপু নিয়ে আসবে। আশা করি এই ব্যাপারে আমাকে আর কিছু বলবে না, অন্তত এদিনের কোনো বিষয়। তাছাড়া বাড়িতে কেন আনতে হবে? কোনো 5 স্টার হোটেলে রাখো, বাড়িতে তো আর আমার লঙ্গরখানা না যে যখন আসবে বসে পড়বে। আমি রাজসিংহানে চাই না কোনো প্রতারক আমার বাড়িতে বসুক। এমনিতে বাড়িটা আমার বজ্র পদার্থে ভরে গেছে, ঠিকমতো অক্সিজেন পাচ্ছি না, ক্রমশ দম বন্ধ হচ্ছে। এমন দম বন্ধ হওয়া পরিস্থিতিতে আর একটা দূষিত পদার্থ এনে যোগ করা কোনো মানে হয় না। তুমি কি চাইছো আমি নিজের বাড়ি থেকে দূরে থাকি, মানে এই বাড়িটা ছেড়ে দিয়ে অন্য বাড়িতে গিয়ে উঠে? রাজ, তুমি ভুলে যাচ্ছ এই না অপুর কোনো দায়িত্ব নয়, দায়িত্বটা তোমার, তোমাকেই নিতে হবে। আজ বাদে কাল যখন বিয়ে। আপনি বড়, আপনাকে যথেষ্ট সম্মান করে দিদুন। আপনি ওনার দিদুন বলে আপনাকে সম্মান দিয়ে কথা বলছি। একটা বউ থাকতে আর একটা বিয়ে দিবেন? নাতির সমাজ কি চোখে দেখবে? আর আমি বেঁচে থাকতে আপনার নাতিকে আরেকটা ধরে বেঁধে বিয়ে দিবেন? এটা কি করে সম্ভব? না মানে ভাবছেন কি করে আমি হতে দেব না? স্বপ্নাদেবীর আগে হেসে সে ঘর থেকে চলে যায়। স্বপ্নাদেবী ঘর থেকে যেতে বর্ণাতা রাজের দিকে তাকিয়ে বলে, কি অবাক হচ্ছেন আমার এতটা পরিবর্তন দেখে? তাই তো, পরিবর্তন আমার মতে আগের থেকে ছিল, তবে সেটা কোন জায়গায় জায়গাটা আমার পাকাপোক্ত সেটা বুঝতে পারিনি। তবে হাত যখন একবার ধরেছেন, তাহলে হাত ছাড়ার নাম করবেন না। আমাকে ছাড়তে চাইলে ফল কিন্তু খুব খারাপ হবে বাবু সাহেব। অধৈর্য প্রেম, পর্ব 3, পুরো গল্প প্লেলিস্টে।